হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল হাসান, বর্তমানে অধ্যয়নরত আছি শেরে বাংলা মেডিকেল কলেজ, বরিশালে। আমাদের আজকের ভিডিওর প্রধান বিষয় হলো ফিজিক্সের প্রথম অধ্যায়ের গাণিতিক সমস্যাবলী। এখানে আমি বিভিন্ন টাইপের গণিত, বিভিন্ন টাইপের সমস্যা এখানে আমি একত্রিত করেছি, আর সেগুলোর এখন আমি একটা পর একটা সমাধান করব। তাহলে আসো আমরা শুরু করে দিই। প্রথমেই কোশ্চেনটা পড়ো। একটি বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে 0.5। এই যে পিএম, পিএম মানে কিন্তু ওই যে দিন রাত ওই পিএম না। পিএম মানে কি? পির ফুল ফর্ম হলো গিয়া পিকো, আর এম মানে মিটার, পিকোমিটার। এখন এই যে পিকো, পিকো মানে আবার কি? পিকো মানে জিনিসটা কি বলো তো? পিকো মানে হলো গিয়া, পিকো তো পড়ছো না? ওই যে একটা চার্ট ছিল উপসর্গের, 10⁻12, ঠিক আছে না? আচ্ছা, পিকো -12, ফেমটো হলো গিয়া -15, আর এটো হইল গিয়া -18। মনে আছে তোমাদের? আচ্ছা, পরে তো আবার যে এফ এম দেওয়া, এফ মানে হলো গিয়ে ফেমটো, যেটা বললাম একটু আগে। ফেমটো মানে হলো গিয়ে 10⁻−15। আচ্ছা, বুঝলাম। এখন উচ্চতা দেয় আবার 5 ফিট, 5 ফিটে দেয়া। আরে এগুলো সব তো মিটার মিটার ছিল এসআই এককে, বাট এটা তো আবার ফিটে দেয়া ভাই। ফিটটা আবার আমার মিটারে নিতে হবে, ওরে ঝামেলা। লাস্টে বলছি কি, বস্তুটি কতখানি জায়গা দখল করে। এখন একটা বস্তু কতখানি জায়গা দখল করে বলো তো? বস্তুটার আয়তন যতটুকু, বস্তুটা তো ঠিক ততটুকু জায়গায় দখল করবে। যে বস্তুর আয়তন 10 ঘনমিটার, সেই বস্তুটা কতটুকু জায়গা দখল করবে? 10 ঘনমিটার পরিমাণই জায়গা দখল করবে। তাহলে আমার এই বস্তুটার অ্যাকচুয়ালি আয়তনটা বের করতে বলছে। আর আয়তনের, ভাইয়া আয়তনের সূত্র কি বলো তো? আয়তনের সূত্র হলো গিয়া দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাই না? এই যে ভি ইকুয়ালস টু এল ইন্টু বি ইন্টু এইচ। আমরা জাস্ট এই একটা সূত্র, কত ইজি একটা ম্যাথ, তাই না? দেখো কী করলাম, এখন আমি লেন্থের জায়গায় 0.5 দাও। আচ্ছা দেখো, 0.5 লেখো আগে, 0.5 লেখো। 0.5 একটু বিস্তারিতভাবে করে, 0.5 পিকোমিটার, একক সহ লিখতেছি, ঠিক আছে? যেহেতু প্রথমবার করতেছো। প্রস্থ 4 × 10⁻² ফেমটোমিটার, আর উচ্চতার মান কত? 5 ফিট। এখন আমি ইউনিট কনভার্সন করব বা এককের রূপান্তর করব। দেখো, পিকোমিটার, পিকোমিটার মানে হয়ে গিয়ে পাশে আমার এসে পড়বে কি? পিকো মানেই 10⁻−12 এত মিটার। বুঝছো ভাইয়া? অথবা তোমরা যদি কেউ অত না পেছে, পিকো মানে কি? 10⁻10⁻12, এটার সঙ্গে গুণ করলাম 4 আমি সব কিছু কিন্তু মিটারে কনভার্ট করতেছি, যেহেতু আমি এসআই এককে আয়তনটা বের করতে চাইতেছি। যদি আমি অন্য এককে বের করতে পারি, বাট সমস্যা কি, আমি একসাথে এসআই এককে বের করবো। এই দেখো, এখানে লেখা ছিল 4 × 10⁻², আমি আগে এইটা লিখবো। এইটা লেখার পরে এখানে দেওয়া আছে কি? ফেমটো। আর ফেমটো মানে কি? ইন্টু 10⁻15 এত। এখন বুঝছো? দেখো, এটা ছিল ফেমটোমিটারে ছিল এতটুকু, আর ফেমটোমিটারে যখন আমি মিটারে কনভার্ট করলাম তখন জাস্ট এই মানের সাথে ইন্টু 10⁻15 করলাম। কেন করলাম এভাবে চিন্তা করতে পারো। দেখো, ফেমটোমিটার আর মিটার আমি নিতেছি মিটারে, মিটার কিন্তু এককটা অনেক বড় এই ফেমটোমিটারের তুলনায়। একক যেহেতু অনেক বড়, এর সাথে যে সংখ্যাটা হবে, সংখ্যাটা কিন্তু ছোট হবে। এখানে সংখ্যা ছিল এইটা, এখন এইটার থেকে কতখানি ছোট হবে? এইটারে মনে করো নিচে, এই 4 × 10⁻², নিচে মনে করো 10⁻15 দিয়ে আমরা ভাগ করছি, কিন্তু অনেক বড় সংখ্যা, একের পরে 15টা শূন্য আছে, এমন একটা সংখ্যা দিয়ে আমি এই মানটারে ভাগ করছি, বুঝছো? পিকোমিটারের ক্ষেত্রেও কিন্তু এভাবেই চিন্তা করতে পারো। পিকোমিটার আর মিটার, দেখো আমি কিন্তু পিকোমিটার থেকে মিটারে নিতে চাইতেছি, আর মিটার এককটা কিন্তু পিকোমিটারের তুলনায় অনেক বড়। আর একক যদি বড় হয় তাহলে সাথের সংখ্যাটা কিন্তু ছোট হবে। দেখো, এই এককটা কিন্তু একটু ছোট, মিটারের তুলনায় এই এককটা কিন্তু ছোট ছিল, এই জন্য সাথের সংখ্যাটা এর থেকে তুলনামূলকভাবে বড়। আবার এটা দেখো, মিটার, মিটার এককটা কিন্তু এই পিকোমিটারের থেকে বড়, একক যেহেতু বড় তাহলে আমার সংখ্যাটা কী হবে? ছোট হইয়া গেছে। কতখানি ছোট হলো? এই 0.5 রে আমি ভাগ করছি, কত দিয়ে ভাগ করছি জানো? 10⁻12 দিয়ে ভাগ করছি। এর নিচে কিন্তু 10⁻12 আছে, এই জন্য নিচে 10⁻12 আছে দেখে আমি কিন্তু পরবর্তীতে লিখতে পারছি ইন্টু 10⁻12। ঠিক আছে ভাইয়া? একটু কিছু কথাগুলো বললাম, মোটামুটি একটু ফাস্টভাবে আমি বলছি, কারণ এগুলো অনেক ইজি, আর তোমাদের মধ্যে বেশিরভাগ এটা পারে। ঠিক আছে, যারা এখনও বোঝে না তারা একটু আবার রিক্যাপ করো ভিডিওটা। আচ্ছা, তাইলে এখন হ্যাঁ, পিকোমিটার থেকে মিটার নিলাম, ফেমটোমিটার থেকে মিটার নিলাম।
ইন্টু, এখন এটা হচ্ছে 5 ফিট, এখন 5 ফিট থেকে আমি মিটারে নিতে চাইতেছি, বাট ডাইরেক্ট আমি মিটারের সূত্র আমি অ্যাকচুয়ালি আমার নিজেরই মুখস্থ না, কী করবো দেখো 5 ফিট, এভাবে একটু ক্যালকুলেশন করো, 5 ফিট মানে 1 ফিটে কত ইঞ্চি, 1 ফিটে হলে গিয়ে 12 ইঞ্চি, তাহলে 5 ফিটে কিন্তু বেশি হবে, মানে গুণ করতে হবে, 5 12 60 ইঞ্চি। এখন 60 ইঞ্চি তুমি পাইলে, এখন ইঞ্চিতে তুমি সেন্টিমিটারে যেতে পারো না, 2 দশমিক, যেহেতু 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, তাইলে 60 ইঞ্চি সমান সমান কত হবে, ক্যালকুলেটরটা কই, আচ্ছা 60-এর সঙ্গে 2.54 গুণ করো, 60 গুণ 2.54, আচ্ছা গুণ করার পরে আমার গুণফলটা হলো 152.4। এত কি, এটা ছিল ইঞ্চি, আমি 2.54 দিয়ে গুণ করার মাধ্যমে ইঞ্চি থেকে সেন্টিমিটারে চলে গেলাম। এখন সেন্টিমিটার থেকে মিটারে যাওয়া তো কোনো ব্যাপারই না ভাই, যেহেতু 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, এই সেন্টিমিটার দিয়ে আমি যাইতেছি মিটারে, মিটার কি এককটা অনেক, এর তুলনায় সেন্টিমিটার তুলনায় মিটার কিন্তু একক হিসেবে বড়, এই জন্য সাথের সংখ্যাটা ছোট হবে, তার মানে আমার ভাগ হবে 152.4 ভাগ করবো কত দিয়া, 100 দিয়ে ভাগ করবো, যেহেতু মিটার 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, 100 দিয়ে ভাগ করলে কি এই দশমিক কিন্তু 2 করে বামে এসে যাবে, তো আমার আলটিমেটলি অ্যান্সার হবে 1.524 মিটার। তাই আমি 5 ফুটের জায়গায় এখন লিখবো 1.524 মিটার। দেখো তিনটাই কিন্তু আমি মিটারে কনভার্ট করে নিছি, এখন জাস্ট আমি ক্যালকুলেটরের মাধ্যমে মানটা বের করব। আচ্ছা, তা আমার ফাইনালি মানটা আসছে 3.048 ইন্টু 10⁻⁻29, আর মিটার 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 গুণ করছো, মানে মিটারকে 3 বার গুণ করলে তো তুমি ঘন মিটার বা মিটার কিউব পাবা, তাই না, এই যে ঠিক আছে তোমরা, আচ্ছা আমার মানে ভুল টুল আসতে পারে, বাট তুমি এটা কইরা দেন মিলাও হয়েছে কিনা। এই তাহলে আমার এত কি, আমি আয়তনটা বের করে ফেলাম বস্তুটার, এটা তো একটা ঘন বস্তু, হুম, আয়তাকার ঘন বস্তু, তো বস্তুটি কতটুকু জায়গা দখল করবে, এই এত ঘনমিটার জায়গায় দখল করবে। এখন যদি বলে বস্তুটি কত লিটার জায়গা দখল করবে, তাহলে কিন্তু আবার অ্যান্সারটা একটু চেঞ্জ হবে, কারণ কি আমি এমনি ঘনমিটার থেকে লিটারে কীভাবে যায়, তোমার শিখেছিলাম না ওই দিন, ঘনমিটার, মনে করো ঘনমিটার এককে দেয়া আছে, এদিক দিয়ে তুমি লিটারে যাবা, আবার এদিক দিয়ে তুমি মিলিলিটার অথবা মিলিলিটারে যাবা, আর মিলিলিটারেরই অপর নাম হইল গিয়ে কিউবিক সেন্টিমিটার, ঠিক আছে। এই ঘনমিটার দিয়ে লিটার কীভাবে যাবা, 1000 দিয়ে গুণ করার মাধ্যমে যাবা, আবার লিটার দিয়ে কীভাবে মিলিলিটারে যাবা, আবার 1000 দিয়ে গুণ করবা, তাহলে মিলিলিটারে যাবা, তাহলে মিলিলিটার দিয়ে লিটার কীভাবে যাবা, 1000 দিয়ে ভাগ করলে, লিটার দিয়ে ঘনমিটার কীভাবে যাবা, 1000 দিয়ে ভাগ করলে, এরা তাহলে তোমার যেহেতু ঘনমিটারে আছে, বাট তুমি কি এটারে লিটারে নিতে চাইতেছো, আর লিটার নিতে আমি জানি 1 ঘনমিটার সমান সমান 1000 লিটার, তাহলে এত ঘনমিটার সমান সমান গুণ করতে হবে, 1000 দিয়ে যদি গুণ করো তাহলে মনে করো এই দশমিকটা 3 ঘর ডানে সরাই দাও, তাইলেও হয়, অথবা করতে পারি এভাবে, এটার দশমিক এভাবে রাখা 3.048 এভাবেই রাখবা, তোমার তো সংখ্যাটা বড় হয়ে গেছে তাই না, 1000 গুণ বড় হয়ে যাবে, তো 1000 গুণ মানে কি, 1000 মানে হলো গিয়ে 10⁻³ তাই না, এখন 10⁻⁻29-এর সঙ্গে এখানে মনে করো 10⁻³ গুণ আকারে আছে, তাহলে 10⁻³ গুণ করলে আলটিমেটলি সংখ্যাটা কিন্তু 10⁻⁻26 হবে, এটা তোমরা বুঝে গেছো। আবার যখন যদি মিলিলিটারে কনভার্ট করি, তাহলে আবার 1000 দিয়ে গুণ করবা, এখন আবার যদি তুমি 1000 দিয়ে গুণ করো, তাহলে ফাইনাল আনসারটা কত আসবে বলো তো, 10⁻⁻23 এত মিলিলিটার। ক্লিয়ার? এই ঘনমিটারের 1000 ভাগের 1 ভাগ হলো গিয়ে লিটার, মানে ঘনমিটার যত বড় তার 1000টা ভাগের 1 ভাগ হলো লিটার, আবার লিটারেরও 1000 ভাগের 1 ভাগ হলো গিয়ে মিলিলিটার, ঠিক আছে। আবার 1 লিটার পানি, নর্মাল পানির ওজন সাধারণত 1 কেজি ধরা হয়, বুঝছো, ওজন অ্যাকচুয়ালি ভর, বাট ওই তো বুঝেই গেছো তোমরা। আচ্ছা তাহলে পরবর্তী ম্যাথে যাই, বলছে 2 নাম্বার কি, লব্ধ রাশি কাকে বলে। আমি এগুলা আমি লিখবো না, কারণ এটার সলিউশন আমি খাতায় লেখা ওটা পিডিএফ আকারে কমেন্ট সেকশনে বা গ্রুপে মানে ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, বাট এখন জাস্ট আমি মুখে মুখে দেখো, লব্ধ রাশি কাকে বলে, যে সকল রাশি স্বনির্ভর না, অন্য মৌলিক রাশির উপর নির্ভর করে, তারাই লব্ধ রাশি। লব্ধ রাশির কিছু কিছু উদাহরণ দিয়ে দিতে পারো তুমি চাইলে, যেমন দ্রুতি, তারপর ত্বরণ, কাজ, বল, শক্তি, ক্ষমতা, সবই তো লব্ধ রাশি তাই না।
আচ্ছা, বেশ সবই মাত্র জাস্ট 7টা রাশি হলে গিয়ে মৌলিক রাশি। মৌলিক রাশির বাদে যা আছে সবই তো লব্ধ রাশির উদাহরণ, যদি তা চায় না আমি বইলা দিলাম। মহান বলছে মৌলিক রাশি কতটি, ওই যে 7টি। কী 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 আছে? দৈর্ঘ্য, ভর, সময়, পদার্থের পরিমাণ, বিদ্যুৎ প্রবাহ, তাপমাত্রা, আর কি দীপন তীব্রতা, এই 7টা। তারপর কোন রাশির এসআই এককের প্রতীক? এই যে সিডি। সিডির ফুল ফর্ম কি? সিডির ফুল ফর্ম হইল ক্যান্ডেলা, ঠিক আছে? এসআই এককের প্রতীক ক্যান্ডেলা, মানে এসআই এককের প্রতীক তো সিডি, আর সিডির উচ্চারণ করি আমরা ক্যান্ডেলা, মানে এসআই একক হলো গিয়ে ক্যান্ডেলা। কোন রাশির এসআই একক ক্যান্ডেলা বলো তো? এটা কিন্তু দীপন তীব্রতা বা লুমিনাস ইন্টেন্সিটি, এর প্রতীক হলো গিয়া সিডি। আশা করি বুঝছো। হুম, তাহলে এই কিন্তু এই কোশ্চেনটা আমি আর কিছু করলাম না, এই জাস্ট মুখে মুখে বইলে দিলাম। আর সলিউশন খাতায় দেয়া আছেন, পিডিএফটা দিয়ে দেবো। 3 আলোকবর্ষ সমান সমান 9 × 10⁸ ইয়ার। আচ্ছা, এই যে আলোকবর্ষ, আলোকবর্ষ মানে কি? আলোক মানে তো আলো, আচ্ছা বর্ষ মানে তো বছর ভাইয়া, আলো বছর মানে আবার কি? তোমার কি মনে হইতেছে আলোকবর্ষ মানে কি? আলোকবর্ষ কিন্তু এইভাবেও প্রতীক, মানে প্রতীক হিসেবে LY লেখে। এল মানে লাইট, ওয়াই মানে ইয়ার। আলোকবর্ষ এভাবেও লিখতে পারতাম যে 3 লাইট ইয়ার। ওই যারা ডোরেমন টোরেমন দেখছে তারা আবার এই শব্দের সঙ্গে কিন্তু পরিচিত, লাইট ইয়ার। ইতনা লাইট ইয়ার, আলোক মানে ইতনা দূর এক প্ল্যানেট। হ্যাঁ, এ আরে আল্লাহ, যারা কার্টুন টার্টুন দেখছে তারা তো অলরেডি বুঝে গেছে যে বল না ওই গ্রহটা বা ওই নক্ষত্রটা এত লাইট ইয়ার দূরে, কি বলি এত লাইট ইয়ার দূরে, তার মানে কিন্তু লাইট ইয়ার কিন্তু দূরত্বের একক। যদিও লাইট ইয়ার দেখলে আমার মনে হয় এটা সময়, বাট অ্যাকচুয়ালি কিন্তু এটা সময়ের এককই না। এককটা কার? এককটা কিন্তু দূরত্বের একক। তাই লাইট ইয়ার মানে কি? লাইট ইয়ার মানে ইয়ার তো বুঝলাম 1 বছর, লাইট মানে তো লাইট, তার মানে আলো। দেখো আলো 1 বছরে যতটুকু দূরত্ব অতিক্রম করে তাই হলো গিয়ে লাইট ইয়ার। এই কথাটা খাতায় লিখে ফেলো, আমি আর লিখতেছি না। আলো আলো 1 বছরে যতটুকু দূরত্ব অতিক্রম করে তাই 1 আলোকবর্ষ। তাহলে আলো 2 বছরে যতটুকু দূরত্ব অতিক্রম করে তা কি? 2 আলোকবর্ষ। তাহলে আলো 3 বছরে যতটুকু দূরত্ব অতিক্রম করে তাই 3 আলোকবর্ষ। আই গেস তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখন আলো 1 বছর তো যায় কতটুকু তা তো আর মুখস্থ নয় কারো, তবে আলো 1 সেকেন্ডে কতটুকু যায় এইটা কিন্তু আমাদের অনেকের মনে থাকে। আলোর বলো তো আলোর যে আলোর বেগ কত, আমি কিন্তু এভাবে প্রকাশ করি সি ইকুয়ালস টু, মানে আলোর বেগ সি দ্বারা প্রকাশ করা হয় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। মানে আলো 1 সেকেন্ডে এই 3 × 10⁸ মিটার দূরত্ব অতিক্রম করে। 10⁸ মানে কি? 1-এর পরে 8টা শূন্য, আবার এর সঙ্গে তুমি যদি 3 গুণ করো তাহলে 3 × 3 মানে কি 3-এর পরে 8টা শূন্য, যে সংখ্যাটা হয় অত মিটার যায় 1 সেকেন্ডে আলো। আশা করি বুঝছো। ওকে, এটা সহজ ছিল, বাট আমার কোশ্চেন কি? কোশ্চেন এখন আমি কনসেপ্টটা তো তোমার বুঝিয়ে দিলাম যে আলোকবর্ষ জিনিসটা অ্যাকচুয়ালি কি। এটা হলো কি 1 সেকেন্ডে এত মিটার যায়। আচ্ছা, তুমি যদি এইটা জানো যে আলো 1 সেকেন্ডে যায় এত মিটার, তাহলে তুমি কি বের করতে পারবা না আলো 1 দিনে যায় কত মিটার, অথবা আলো 1 বছরে যায় কত মিটার? সবই তো বের করতে পারবা, তাই না? সাপোজ এখানে আছে 1 সেকেন্ডে যায় এত মিটার, তুমি প্রথমে বের করো 1 মিনিটে কতটুকু যায়। আমরা জানি 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, এটা যদি তুমি 60 দিয়ে গুণ দাও তাহলে তোমার বের হবে 1 মিনিটে কতটুকু যায়। ওইটারে তুমি যদি আবার 60 দিয়ে গুণ দাও তাহলে তোমার বের হবে আলো 1 ঘন্টায় কতটুকু যায়। দেন ওইটারে তুমি যদি 24 দিয়ে গুণ দাও তাইলে বের হবে আলো 1 দিনে কতটুকু যায়। দেন ওই গুণফলে তুমি আবার যদি 365 দিয়ে গুণ দাও তাইলে অ্যাট লাস্ট বের হবে আলো 1 বছরে কতটুকু দূরত্ব অতিক্রম করে। আমি এগুলো করে দেখাইতেছি না, এগুলো তোমার নিজেরা করবা, ঠিক আছে? ডিরেক্ট তুমি 3600 দিয়ে গুণ দাও তাইলে তোমার বের হয়ে যাবে 1 ঘন্টায় কতটুকু যায়। দেন ওইটারে আবার তুমি, আচ্ছা ভালো কথা, একটা সংখ্যা আছে দাঁড়ো দেখাইতেছি। একদিনে কত সেকেন্ড, এটা তো হ্যাঁ 86400। এটা লিখে ফেলো, এটা মুখস্থ রাখবা সবসময়, ঠিক আছে? সরি, একদিন সমান সমান 86400 এত সেকেন্ড। একদিনে এত সেকেন্ড, এই মানটা অ্যাকচুয়ালি মুখস্থ রাখার চেষ্টা করবে। আর মুখস্থ রাখা কিন্তু সহজ। এবার মনে করো 8 6 4 2 0, কিন্তু এই 2টা মনে করো শূন্য হয়ে গেছে, এইভাবে মনে রাখবে, ঠিক আছে? ইজি টেকনিক, বুঝলাম। তো এটা একদিন এত সেকেন্ড, তাহলে তুমি ডিরেক্ট এই মানের সঙ্গে তুমি যদি এত সেকেন্ড গুণ করে দাও তাহলে তোমার একদিনে আলো কতটুকু যায় বের হয়ে যাবে। দেন জাস্ট 365 দিয়ে গুণ করে দেবা, অ্যান্সার ইজ দেয়ার। ওকে, বাট এখানে বলছে সত্য নাকি মিথ্যা, কোনটা নিরূপণ করতে বলছে সত্য নাকি মিথ্যা? এই 3 আলোকবর্ষ সমান সমান যে এত ইয়ার, এইটা বলছে, এটা কি সত্য নাকি মিথ্যা? ভাইয়া আমি প্রথমে একটা কথা বলছি, আলোকবর্ষ কিন্তু এটা কি দূরত্বের একক নাকি ভরের একক নাকি সময়ের একক? বলো
বর্ষ দেখে এটা সময়ের একক না, এটা দূরত্বের একক। বাট এখানে দূরত্বের একক তো অবশ্যই দূরত্বের এককের সাথে যায়, তাই না? এখানে দিলাম দূরত্বের একক, আর এইখানে দিলাম কি, এই ইয়ার কি দূরত্বের একক নাকি সময়ের একক বলো তো? এটা কিন্তু সময়ের একক, এটা কিন্তু হয় নাই। তাহলে দূরত্বের একক আর সময়ের একক কীভাবে মানে সমান হয়, তাই না? সরি, তো বুঝতেছো এটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল, এটা কিন্তু কোনো ক্যালকুলেশনও করা লাগে না, এটা জাস্ট তুমি দেখবা এই পাশে দূরত্বের একক, এই পাশে মনে করো তোমার বললাম যে 3 মিটার, 3 মিটার সমান সমান 2 সেকেন্ড, এটা কি সত্য নাকি মিথ্যা? এটা কি সত্য হবে? 3 মিটার 2 সেকেন্ডের সমান কেমনে হয়? এককই তো আলাদা। তো এটা কিন্তু অবভিয়াসলি একটা মিথ্যা কথা বলছি আমি। এখন এমকেএস এর ফুল ফর্মগুলো এগুলো তুমি অলরেডি পারো, আমার পিডিএফে দেওয়া আছে। মিটার, এম মানে মিটার, কে মানে কিলোগ্রাম, এস মানে সেকেন্ড, এফ মানে ফিট, পি মানে পাউন্ড, এস মানে সেকেন্ড, সি মানে সেন্টিমিটার, জি মানে গ্রাম, এস মানে সেকেন্ড। আর এসআইয়ের ফুল ফর্ম হলো গিয়ে ইন্টারন্যাশনাল সিস্টেমস অফ ইউনিটস। ওকে, এটার আবার একটা ফ্রেঞ্চ ফর্ম আছে, তোমাদের যাদের খুব আগ্রহ তারা ইন্টারনেট থেকে জানতে পারো। এর পুনরূপ বলে দিলাম। এখন বল কেন লব্ধ রাশি ভাইয়া? বল তো লব্ধ রাশি, এটা তো আমি জানি, কারণ ওই 7টা পাতে সবই তো লব্ধ রাশি। বাট বল কেন লব্ধ রাশি দেখাও? আমাদের যখন এইভাবে দেখাইতে বলবে কোনো কিছু, যে দেখাও তো ওইটা লব্ধ রাশি, আমরা কীভাবে দেখাবো? আমরা জাস্ট সিম্পলি এর যে রাশিটা তোমার দেবে ওই রাশিটারে মৌলিক রাশির মাধ্যমে প্রকাশ করব। মানে ওই যে মাত্রা করি না আমরা, মাত্রা সমীকরণ, ওই মাত্রাগুলো আমরা বের করে তাদের দেখাবো জাস্ট। দেন বলবো যে দেখা যাচ্ছে যে উক্ত রাশিটি এই রাশির উপর নির্ভরশীল, অর্থাৎ উক্ত রাশিটি একটি লব্ধ রাশি। ঠিক আছে, একদম মৌলিক রাশির ফর্মে নিয়ে যাব। যেমন এই যে এটা বারবার করা হয়েছে, তারপর আরেকবার দেখাই দিই। বল, বল সমান সমান আমরা জানি এফ, আমাদের প্রত্যেকের বল কি? আমাদের মা মানে এম মানে ভর, আর এ মানে ত্বরণ। বল সমান সমান ভর গুণ ত্বরণ। এরপরে ভর তো একটা মৌলিক রাশি অলরেডি হয়ে গেছে, বাট ত্বরণ তো মৌলিক রাশি না। ত্বরণের মৌলিক রাশি যদি কনভার্ট করি, প্রথমে হইল গিয়ে বেগ ভাগ সময়। বেগ ভাগ সময়। আচ্ছা, এর পরবর্তী লাইনে আমরা আবার এখন দেখো, ভরও একটা মৌলিক রাশি, সময়ও একটা মৌলিক রাশি, কিন্তু বেগ কিন্তু এখনও মৌলিক রাশি না। বেগের আমরা আরেকটু ভাঙাইতে পারি। বেগের যদি ভাঙাই তাহলে অ্যাকচুয়ালি এখানে হবে স্মরণ ভাগ সময়। দেখো এখানে আছে স্মরণ ভাগ সময়, নিচে আছে আরেকটা সময়, তার মানে আলটিমেটলি উপরে স্মরণ, নিচে একটা সময় অলরেডি ছিল, একটা সময় আসছে, সময়ের স্কোয়ার। তোমাদের যাদের এইগুলো করতে কষ্ট হয়, মানে এখানে স্মরণ ভাগ সময়, এদিকে আবার সময়, এটা কেমন সময় স্কোয়ার হয়েছে, তারা সিম্পল একটা কাজ করবো সময়। এখানে মনে করা হচ্ছে স্মরণ ভাগ সময়, তুমি এই স্মরণ ভাগ সময় ভাগ করতেছো সময় দিয়া, আর ভাগ মানে কি, তুমি গুণ কইরা উল্টাই দেবে। উল্টালে কী হবে? উপরে থাকবে 1, নিচে হয়ে যাবে সময়। এই প্র্যাকটিসটা করবে। আমারও নিজেরও সমস্যা হয়, আমি সবসময় যে ভাগ মানেই গুণ করে উল্টে দেওয়া, এইভাবে আমি সব কিছু করি। ঠিক আছে, এখন এটা তো আমি বাংলায় লিখলাম, এটা যদি আমি একটু প্রতীকের সাহায্যে লিখি। মাত্রা কাকে বলে? কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোকে সূচক সহকারে লেখলে তো মাত্রা পাওয়া যায়, তাই না? এটা এক্সাক্ট সংজ্ঞাটা পড়ে নিও, ভুলে গেছি। দেখো ভরের হলো গিয়ে এম, তারপর স্মরণেরই কি, স্মরণের হলো গিয়ে এল, লেন্থ, আর সময় কি, টাইম, টি স্কোয়ার। তো এইটাই তো হলো গিয়ে আমার এই বলের মাত্রা, তাই না? যদি এটা মাত্রা জানতে চাইতো আর কি, বা এইভাবে আমি লিখতাম ml/2, তাই না? এভাবে লিখতাম আমরা। আচ্ছা, বুঝলাম। এখন কথা হইলো এখানে এই বল সমান সমান ভর, এভাবে এ পর্যন্ত আসবো। তারপর বলবো দেখা যাচ্ছে যে বল রাশিটি ভর এবং স্মরণের সাথে সমানুপাতিক। দেখো এখানে তো একটা ভাগ চিহ্ন, তাই না? এই ভাগের উপরে যারা যারা আছে তাদের সঙ্গে সবাই লেগে বলের সমানুপাতিক সম্পর্ক। মানে এই ভরের মান যদি তুমি বাড়াও তাহলে দেখবা বলের মান বাইরে গেছে, তুমি যদি স্মরণের মান বাড়াও দেখবা বলের মান বাইরে গেছে। বাট তুমি যদি সময়ের মান বাড়াও তাহলে দেখবা বলের মান কমে গেছে, কারণ সময় হলো নিচে, আর বল দেখো বলের নিচে মনে করি এখানে মনে মনে একটা এক আছে, তার বল উপরে, বল হলে গিয়ে লব, আর এগুলো তো নিচে। বুঝতেছো? এটা না পারলেও সমস্যা নেই, বাট এটা জানা রাখা ভালো। ভর আর স্মরণের সঙ্গে বল হলো গিয়ে সমানুপাতিক সম্পর্ক, আর সময়ের সঙ্গে বলের ব্যস্তানুপাতিক সম্পর্ক। অ্যাকচুয়ালি ব্যস্তানুপাতিক ডিরেক্ট না, এটা হলো গিয়া বল হলো গিয়া সময়ের কি, সময়ের বর্গ না, এদিকে স্কোয়ার না, তা বল হলো গিয়া সময়ের বর্গের ব্যস্তানুপাতিক। এটা হলো গিয়ে একদম ফুল অ্যান্সার। বাট যারা এই সমানুপাতিক ব্যস্তানুপাতিক ঝামেলায় যাইতে চাও না, তারা জাস্ট এইটা বলবা যে দেখা যাচ্ছে বল রাশিটি ভর, স্মরণ এবং সময় এই 3টি মৌলিক রাশির উপর নির্ভরশীল। অর্থাৎ যেহেতু আমরা জানি লব্ধ রাশি স্বনির্ভর না, অন্যান্য মৌলিক রাশির উপর নির্ভর করে, তাই
বল একটি লব্ধ রাশি। এই কথাটা জাস্ট একটু গুছাই লাগবে নিজের মতো, ঠিক আছে। এরপর আছে কাজ রাশিটির মাত্রায় এল এর সূচক কত। যেমন দেখো বল যে রাশিটা পাইলাম, বল রাশির মাত্রায় যে মাত্রায় এল এর সূচক কত বলো তো। এল এর সূচক কিন্তু এদিকে 1, এম এর সূচক কত, এম এর সূচক 1, টি এর সূচক কত, টি এর সূচক 2, না টি এর সূচক -2। কাজের সময় কিছুই না, কাজ কি, কাজ আমি কিভাবে পাই, কাজ তো বলের সঙ্গে জাস্ট স্মরণের আমি গুণ করে দিই। তাহলে মনে করে যে কাজ, তোমরা বিস্তারিত করবা, কাজ সমান সমান বল গুণ স্মরণ। এটা আবার কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টার যারা করছে 4র্থ অধ্যায় তারা পারবে। বল গুণ স্মরণ। এখন বলের মাত্রা তুমি পাইলা কি কি, বলের মাত্রা তুমি পাইলা, আমি লেখলাম না, ঠিক আছে, এগুলো এভাবে লিখতে হবে, বাট আমি লিখতেছি না, শর্টকাট করতেছি। এম এল নিচে টি স্কোয়ার, আর এখানে স্মরণ আবার গুণ করছি, স্মরণের মাত্রা কি, এল না লেন্থ, তো এটা কিন্তু এল স্কোয়ার হয়ে যায় অ্যাকচুয়ালি, এম এল স্কোয়ার নিচে আবার টি স্কোয়ার, তার মানে এম এল স্কোয়ার টি ইনভার্স 2, এই হলো কি আমার কি কাজের মাত্রা। এখন এই মাত্রা বের করে এখন আমি দেখাবো এল এর সূচক কত, এল এর সূচক কত 2। ক্লিয়ার, একদম ইজি কিন্তু ম্যাথগুলা। আচ্ছা তাহলে একটা কাজ করি, পরবর্তী পৃষ্ঠায় যাই। আচ্ছা এখানে এটা কি দিয়েছে, 10 স্কোয়ার ইন্টু 10 ইনভার্স 1/3, নিচে আবার আছে 2 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার ইন্টু 5 ইনভার্স 1/3, এর মানটা আমাকে নির্ণয় করতে বলছে। এখন কেউ যদি ক্যালকুলেটার নিয়ে এই ডিরেক্ট হুবহু জিনিসটা বসায়, তার কিন্তু অঙ্কটা হবে, অবভিয়াসলি হবে, না হওয়ার কোনো কারণ নেই। কিন্তু আমি তো সেই জন্য অঙ্কটা দেই নেই যে তুমি একদম ক্যালকুলেটার ইউজ করে ফেলবা, আমি দিচ্ছি একটু কনসেপ্ট তোমাদের শেখানোর জন্য। মোটামুটি এটা সূচকের কনসেপ্ট। হ্যাঁ দেখো এইটা জিনিসটা কি কেউ জানো, ধরো এখানে এ স্কোয়ার আছে ইন্টু এদিকে বি স্কোয়ার আছে, তবে আলটিমেটলি যেহেতু ওর উপরেও স্কোয়ার আছে আবার ওর উপরেও স্কোয়ার আছে, আর দুইটা যেহেতু গুণাকারে আছে, তাহলে আমি আগে দুইটা গুণাকারে লিখি তো এ বি, এখন হোল স্কোয়ার দিতে পারি, এটা কিন্তু আমরা জানি। তারপর মনে করো এখানে আছে এ স্কোয়ার আর বাইরে আছে কিউব, তাহলে আমি কিন্তু আলটিমেটলি এ কি 2 আর যোগ 3 5 এভাবে করতে পারি, তাই না। অনেকে তো এভাবে করে, তাই না, অনেকে করে না এভাবে, এটা কি হয় বলো, এটা কিন্তু হয় না। কেন হয় না ভাইয়া, কেন হয় না, আরে ভাই কি বলেন, আমি তো আমার তো স্যারে শিখাইছে এই যোগ হবে, এটা যোগ হবে না, গুণের সময় যোগ হয়, গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাই না। এই মুখস্থ তো করছো, বাট একটা কথা তুমি মুখস্থ করো না। এই দেখো যখন এভাবে থাকে সূচকের উপরে আবার সূচক 3 দুগুণে এটা কিন্তু 6 বসবে, কিন্তু একটু আগে আমি যেটা করছি ওটা কখন করে, ওইটা হলো কি এই সময় করে। এ স্কোয়ার আছে, এখানে আছে মনে করো এ কিউব, তো এই দুইটা তুমি যদি গুণ দাও, এই দুইটা তুমি যদি গুণ দাও তাহলে তোমার অ্যান্সার কত আসবে বলো। এই সময় হইল কি আমার এই 2 আর 3 তো যোগ হয়ে আমি 5 লিখি। অনেকে জাস্ট মুখস্থ করে যে গুণের সময় পাওয়ারে পরে যোগ হয়, বাট আগের যে একটা কথা আছে ওইটা মুখস্থ করে না। আগের কথাটা কি, আগের কথাটা হইলো যদি ভিত্তি সেম হয়, দেখো এখানে ভিত্তি বেস নিচে থাকে যেটা এ, এখানেও বেস হলো এ, তাহলে ভিত্তি যখন সমান হয় তখন গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়, এই কথাটা পুরো মনে রাখবে, ঠিক আছে। জাস্ট আংশিক মনে রাখলে তো সমস্যা। তাহলে তাহলে তো তোমরা যে এ স্কোয়ারের সঙ্গে তুমি যদি বি কিউব গুণ করো তাহলে কী হবে ভাই, হ্যাঁ ও আচ্ছা ভাইয়া তাইলে মনে হয় আমার এ বি দেবো, তারপর আমি 3 আর 2 যোগ করে 5 দেবো, তাই হবে বলো। এই যে তুমি বলছো গুণের সময় পাওয়ার পর যোগ হয়, এটা কখন হয়, একমাত্র যখন ভিত্তি সমান হয়, বাট এখানে তো ভিত্তি সমান না। এটা কিন্তু আলটিমেটলি আমি এভাবে যে লিখছি না, এটাই কিন্তু অ্যাকচুয়ালি গুণফল আকারে লিখতে হবে, কিন্তু কিছু করা যায় না, ঠিক আছে। এই গেল কিছু একদম বেসিক কথাবার্তা বীজগণিতের, বাট ভেরি ইম্পর্টেন্ট কথাবার্তা। আচ্ছা এখন দেখো আমি এটা কীভাবে এখানে কিছু কিছু জিনিস ইমপ্লিমেন্ট করবো, কীভাবে করবো দেখো। এখানে উপরে মনে করো 10 স্কোয়ার লিখলাম ইন্টু 10⁻⁻1/3, আমি চাইলে এখানে করতেই পারতাম, দেখো এখানেও ভিত্তি 10, এখানেও কিন্তু ভিত্তি 10। এই জিনিসগুলো যে বললাম না বীজগণিতের ক্ষেত্রে, এটা কিন্তু এই যে সূচক এই ক্ষেত্রে প্রযোজ্য, কারণ দেখো 10 10 ভিত্তি কিন্তু সেম, ভিত্তি সেম হলে গুণের সময় কী হয়, গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তার মানে এখানে 2 যোগ -1/3 না এইভাবে আসে না, 2 যোগ -1/3, এখন আলটিমেটলি কিন্তু প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়, তাহলে 2 -1/3, এটা যদি কেউ করে তাহলে তার আলটিমেটলি অ্যান্সার আসবে সম্ভবত 5/3, ঠিক আছে, বিয়োগ করে দেখবো জাস্ট 5/3, বাট আমরা এইভাবে করতে চাইতেছি না জিনিসটা, বুঝছো, আমরা একটু অন্য কনসেপ্ট দিয়ে চিন্তা করবো, এভাবে করা যায় সবাই পারে। এখানে তাহলে কী হবে দেখো 2, আবার অনেকে যারা চিন্তা করবে 2 স্কোয়ার দিলাম গুণ, এটা দেখো এটা এখানেও 5 এখানেও 5, আরে আল্লাহ ভিত্তি তো সেম, তাহলে একটা কাজ করি, তাইলে আমি এখানে কি করে দেবো, এই জিনিসটা করে দেবো, মানে
ভিত্তি সেমলি গুণের সময় পাওয়ার পরে যোগ হয়, মানে এটাও কিন্তু তাহলে এই যে 2 - 1/3 হবে। তাহলে আমার নিচে কত আসবে 5 টু দি পাওয়ার, এটা 5 টু দি পাওয়ার 5/3, আবার উপরে হলে 10 টু দি পাওয়ার। যাই হোক ওইভাবে করা যায়, বাট আমি একটু অন্য অ্যাঙ্গেল দিয়ে তোমার চিন্তা করতে চাইতেছি। এখানে দেখো 2 এর উপরে স্কোয়ার আছে, আবার 5 এর উপরেও কিন্তু স্কোয়ার আছে। তাহলে তুমি কি চাইলে এটার একসাথে 2 গুণ 5-এর উপরে হোল স্কোয়ার দিতে পারো না বলো ভাইয়া? পারো তুমি দিতে? আমি এইভাবে অঙ্কটা করাতে চাইতেছি, বাট তুমি যেভাবেই করো অঙ্ক তোমার হবে, যদি ভুল না করো আর কি। এখন 5 দুগুণে 10, 10-এর স্কোয়ার, উপরে আবার আছে 10-এর স্কোয়ার। এখন বলছো আমি কেন করাইছি এভাবে? এখন তো বুঝে গেছো উপর নিচে সেম জিনিস আছে। দেখো এটা আমি কাটাকাটি করে যেতে পারি না? পারি তো। এই হর আর লবকে আমি 10 মানে 10 স্কোয়ার দ্বারা ভাগ করলাম, ঠিক আছে? কাটাকাটি মানে তো এইটাই, তাই না? লঘিষ্ঠ ফর্ম। তারপরে আর কি করা যায় দেখো তো। এখানে আমি মাথায় কাজ করছি ভাইয়া, এখানেও -1/3, এখানেও আবার পাওয়ার হলো গিয়ে -1/3, তাহলে আমি কিছু কিছু করতে পারি ভাইয়া? আচ্ছা এখানে তো 10 আছে, তো 10 মানে কি? বাট এখানে তো 5 আছে, আমি কি 10 রে ভাঙাইয়া লিখতে পারি না? 5 দুগুণে 10, 10 মানে কি 5 গুণ 2 না? এখন 10-এর উপরে কিন্তু পাওয়ার হলো গিয়ে এইটা, তার মানে এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা কিন্তু আমি জাস্ট 2-এর উপরে যেতে পারবো না। এই পাওয়ারটা আমি কি শুধুমাত্র 2-এর উপরে যেতে পারবো না? এখানে যা লেখছে এটা মানে কি 5 × 2 ইনভার্স 1/3, তা তো পারবো না। এই পাওয়ারটা 10-এর উপরে মানে এই পুরোটুকুর উপরে আসবে, এই জন্য হোল করে দিই আমরা, ঠিক আছে? এখন দেখো পরবর্তী লাইনে 5-এর উপরে ওইটা, 2-এর উপরে ওইটা, তাহলে আলাদা আলাদা করে লিখি তো। বুঝছো না কি করছি? এখন কাটাকাটি চলে যাবে, থাকবে শুধুমাত্র 2 টু দি পাওয়ার -1/3। 2 টু দি পাওয়ার, আমিও কিন্তু শিখেছি একটা জিনিস, তুমি যখনই কোনো কিছুর উপরে পাওয়ারে যদি তুমি মাইনাস পাও, তুমি আগে একটা জিনিস করবা, কি করবা একদম মুখস্থ। যখনই দেখবা, এই কথাটা খুব মনোযোগ দিয়ে শোনো, তুমি যখনই দেখবা কোনো কিছুর উপরে পাওয়ার নেগেটিভ, তখন আগে একটা পরবর্তী লাইনে একটা ভাগচিহ্ন দেবা, ভাগচিহ্ন দেওয়ার পর উপরে একটা 1 লিখবা। তারপরে এই মাইনাস বাদে যা যা আছে, মাইনাস বাদে কী কী আছে, এই যে এই পার্টটুক, এই পার্টটুক তুমি এদিকে বসাই দেবা, ঠিক আছে? আবার এই লাইন দিয়েও কিন্তু এই লাইনে কনভার্ট করা যায়। এখন এই 2 টু দি পাওয়ার 1/3 এটার মানে কি? এটা কিন্তু আবার এইভাবেও প্রকাশ করা যায় আর কি। জানো তা এইভাবে কিন্তু এটাকে প্রকাশ করা যায়। আমি বর্গমূল ঘনমূল যখন ক্লাস করাবো ম্যাথের, ওই সময় এটা শিখাই দেবো না, কেমন? কারণ এখানে মনে করো 2 উপরে মনে মনে একটা 1 আছে, আর রুট মানে হলে কি এটা মনে করো 1/3 হয়ে যায়, এই জিনিসটা হয়, বুঝছো? আর এটাকে বলে কি, এটা বলে 2-এর ঘনমূল, এই যে 2-এর ঘনমূল। এটা কিন্তু তুমি ক্যালকুলেটর চাপলে একটা মান বের হবে। তো আলটিমেটলি তুমি এইভাবেও রাখতে পারো, আবার মান আকারও মানে নিয়ে যেতে পারো, একদম দশমিক ভগ্নাংশে একটা মান আসবে। আমি আর এটা করতেছি না। আচ্ছা এখানে দেওয়া আছে কি 17, এই যে সাইনটা দেওয়া আছে এটা কি বলো, এই সাইনটার নাম কি? তোমরা তো পারো অলরেডি অনেকে, বলো কি? এটা তো মাইক্রো আর কি, ঠিক আছে? বা মিউ বলে হতে পারো, এটা উচ্চারণ করবো আমরা মাইক্রো। এর ভি মানে কি? এখন ভি মানে এটা তোমরা এখনও পারবা না, কারণ তোমাদের এখনও ওই পর্যন্ত যাও নাই। যারা কারেন্ট ওই তোমাদের 10 অধ্যায় আর 11 অধ্যায় স্থির তড়িৎ আর চলতড়িৎ পড়ছে, তারা এটা পারে। এই ভি মানে অ্যাকচুয়ালি হলো গিয়া ভোল্ট, ঠিক আছে? এখন ভোল্ট তড়িৎ বিভবের একক, বাট এখন ওইটা কি আমরা তাও জানি না, সো ওইসবে আমরা যাইতেছি না, আমরা জাস্ট এটা উচ্চারণ করে শিখতেছি যে মাইক্রো ভি ফর ভোল্ট, 17 মাইক্রোভোল্ট সমান সমান কত? কে মানে কিলো, ভি মানে ভোল্ট, তাহলে 17 মাইক্রোভোল্ট সমান সমান কত কিলো ভোল্ট? দেখো ভোল্টের ফুল ফর্ম তোমার জানা লাগবে না, ধরো ভোল্ট মানে এদিকে মনে করো ভোল্টের জায়গা আছে মিটার, তাহলে 17 মাইক্রোমিটার সমান সমান কত কিলো মিটার? একই তো, মান তো সেম আসবে, তাই না? মান তো কোনো চেঞ্জ আসে না। এদিকে ভোল্ট যদি এখন বলতো যে 17 মাইক্রোভোল্ট সমান সমান কত কিলোমিটার, ভাই তাই তো অঙ্ক হবে না। একটা হলে গিয়ে একটা জিনিসের একক, আরেকটা হলে অন্য জিনিসের একক, তাই না? একক তো আমার সেম থাকবে, সেম রাশির থাকবে, তাই না? যেমন আমি কিন্তু মিটার দিয়া আমি কিন্তু সেন্টিমিটারে যাই, আমি কিন্তু কখনো মিটার দিয়ে সেন্টিগ্রামে যাই না। মিটার হলো দৈর্ঘ্যের, সেন্টিমিটারও দৈর্ঘ্যের,
কিন্তু যদি সেন্টিগ্রামে যাই ওটা তো ভাই ভরের, তাই না? আমি রাশি সেম থাকবে, একই রাশির ভিন্ন ভিন্ন এককে আমি রূপান্তরটা করব। তো 17 মাইক্রোভোল্ট, দেখো আগে 17 লিখি, 17 মাইক্রোভোল্ট ইকুয়ালস টু কত কিলোভোল্ট। আমি যে কোনো এককের অঙ্ক কীভাবে করি চিন্তা করি। আচ্ছা কিলোভোল্ট, কিলোভোল্ট এককটা কি বড় নাকি ছোট? কার থেকে বড় কার থেকে ছোট তুলনা করব এই মাইক্রোভোল্টের যেটা দেওয়া আছে ওইটার সাথে। মাইক্রোভোল্ট না, মাইক্রোভোল্টের তুলনায় কিন্তু কিলোভোল্ট কি অবশ্যই এককটা বড়। আর একক যদি বড় হয় আমাদের সাথে হবে সংখ্যাটা কিন্তু হবে কি ছোট হবে। সংখ্যাটা কেমন হবে? সংখ্যাটা ছোট হবে। তুমি আগে 17 দেওয়া আছে না, তুমি আগে 17টা লেখো, কোনো কথা নাই, তুমি জাস্ট 17 লেখো। 17 লেখার পর তুমি এরা সংখ্যাটা ছোট করতে হলে নর্মাল আমরা কী করব? ভাগ করি। ভাগ করি কত দিয়ে ভাগ করব? এখন এদিকে একটা বিষয় আছে ভাইয়া, অ্যাকচুয়ালি মাইক্রোভোল্ট থেকে কিলোভোল্টে যাওয়াটা একটু টাফ। আমরা ডিরেক্ট মাইক্রোভোল্ট থেকে কিলোভোল্টে না যাওয়াটাই বেটার। সবাই পারবে না, অনেকে একটা তালগোল মানে পেঁচাই ফেলবে, আর এটাই স্বাভাবিক, ঠিক আছে? বাট আমরা যে কাজটা করতে পারি, কী কাজটা করতে পারি বলো তো? আমরা প্রথমে মাইক্রোভোল্ট থেকে ভোল্টে যাব, এটা অনেক সহজ। কীভাবে সহজ? কারণ অনেকের এটা মুখস্থ যে মাইক্রো, মাইক্রো মানেই হলো গিয়া 10⁻⁻6, এটা মুখস্থ করে। মাইক্রো মানে হলো গিয়ে 10⁻⁻6, তাহলে 17 মাইক্রোভোল্ট, ঠিক আছে? আচ্ছা একটু হিজিবিজি হয়েছে, তোমার একটু সাজাই গোছাই লেখো জিনিসটা। 17 মাইক্রোভোল্ট সমান সমান কত ভোল্ট হবে? তাইলে তুমি জাস্ট 17টা লেখো, এরপরে সাথে এটা লিখে দাও, ইন্টু 10⁻⁻6 ভোল্ট। ক্লিয়ার? এতটুকু কি ক্লিয়ার? এটা মনে রাখবা যে সাপোজ তোমার যে মাইক্রো, পিকো, ফেমটো, এটা এগুলোর তো আমরা যে এই সুযোগটা মুখস্থ করছি না, তোমার যদি এইটা দেয়া থাকে তাইলে কিন্তু এবার সেটা ইউজ হবে। বাট ভাই এই ভুল কখনো করে না, আই রিপিট, একটা আমি জিনিস দেখাবো, এটা খুবই ইম্পর্টেন্ট, এই ভুলটা কখনো করো না। সাপোজ তোমার কাছে 17 ভোল্ট দেয়া আছে আর তোমারে বের করতে বলছে জিনিসটা হলো গিয়ে কত মাইক্রো ভোল্ট। এখন তুমি কখনো এই ভুল করো না যে ও আচ্ছা মাইক্রো, তাহলে কি 17-র পাশে ইন্টু 10⁻⁻6 লাগাইয়া দিই, আমার অঙ্ক হয়ে গেছে, তাই না? এই ভুলটা কেউ করো না। এই যে আমি যে সুযোগটা মুখস্থ করছি, এই 10⁻⁻6, 10⁻⁹, এটা আমি কখন একদম ডিরেক্ট ইউজ করতে পারবো? যখন আমার ওই এককটা দেয়া আছে, মনে করে যে মাইক্রো দেয়া আছে, যেখানে কি মাইক্রোতে দেয়া আছে, আর মাইক্রো মানে হলো গিয়া এইটা। দেখো আমি জাস্ট কী করছি, মাইক্রোর জায়গায় এই জিনিসটা বসাই দিয়েছি। বাট এখানে কি, এখানে কি তোমার মাইক্রো আছে কোনো? এখানে তো ভোল্ট। তুমি তো মাইক্রো ভোল্ট টুলটা কনভার্ট করতে চাইতেছো ভাই। তো যখন কনভার্ট করবো ওই সময় তুমি সহজ সূত্র কীভাবে করবা? ওই সময় এটা -6 না, এটারে +6 বানাই দেবা, বুঝছো? আচ্ছা তাহলে আরেকটু কনসেপ্ট নিয়ে কাজ করি আমরা। একটা সংখ্যা 10⁻6 আর একটা সংখ্যা 10⁻⁻6, কোনটা বড় কোনটা ছোট? অবভিয়াসলি এইটা বড় এইটা ছোট, বাট এটা কার থেকে বড়? ওর থেকে তো বড়ই, বাট আমি যেটা এখানে বুঝাতে চাইতেছি এটা হলো গিয়া এই যে 10⁻6 না, এই সংখ্যাটা কিন্তু একের থেকে অনেক বড় একটা সংখ্যা। এক মানে কি, একের পরে 6টা শূন্য, একের থেকে অনেক বড় সংখ্যা। আর 10⁻⁻6 এর মানে কি? এর মানে হলো গিয়া 1/10⁻6, মানে আমি এককে ভাগ করতেছি, উপরে একরে আমি ভাগ করতেছি এমন একটা সংখ্যা দিয়া যে সংখ্যার কি 10⁻6 না, মানে 6টা শূন্য থাকবে, একের পরে 6টা শূন্য, এমন একটা সংখ্যাতে আমি ভাগ করব, তারপর আমি একটা অ্যান্সার পাবো, ওইটা মানে হলো কি 10⁻⁻6। তাহলে অ্যান্সারটা অবশ্যই, আমি যেহেতু একরে ভাগ করতেছি অনেকগুলো জিনিস, তাহলে সংখ্যাটা কিন্তু একের থেকে অনেক অনেক বেশি ছোট হবে, বা একের থেকে ছোট হবে, এটা তো বুঝে গেছো তাই না? আর একটা জিনিস আমরা সবসময় মুখস্থ করি যে ভাইয়া গুণ করলে মনে হয় বড় হয়ে যায় আর ভাগ করলে সবসময় ছোট হয়ে যায়। কথাটা কিন্তু সত্য না সবসময়, ঠিক আছে? কথাটা সত্য কাদের জন্য জানো? কথাটা সত্য অনলি ফর ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার কারা? 1 থেকে শুরু কইরা 99, 100, 101, মানে বুঝছিস তো, ওই পজিটিভ ইনফিনিটি পর্যন্ত, পজিটিভ ইনফিনিটি পর্যন্ত, মনে করো কোটি 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 পর্যন্ত। কিন্তু ভুলেও এই ন্যাচারাল নাম্বারের মধ্যে শূন্যও আসবে না, -1, -2, -3, তো ওগুলো তো আসবেই না, জাস্ট ধনাত্মক পূর্ণ সংখ্যা। ওকে, তাইলে এখন আমি সাপোজ চিন্তা করো তোমার কাছে 5 আছে, তুমি 5-এর সঙ্গে যখন তুমি 10 গুণ করো তোমার কিন্তু সংখ্যাটা 5-এর থেকে বড় হয়েই যায়। এটা 5 ছিল, এটা 50 হয়ে গেছে। কিন্তু গুণের সময় কি সবসময় বড় হয় গুণফলটা? ছোট হইতে পারে না। তুমি 5-এর সঙ্গে যদি 10-এর জায়গায় 0.1 দিয়ে গুণ করতা, তাহলে কিন্তু তোমার গুণফলটা হইতো 0.5। এই 0.5 কিন্তু 5-এর থেকে ছোট, 10/1 বলতে গেলে। তখন 0.1 মানে হলে 10/1। তুমি বুঝছো আমি কী বলতে চাইতেছি? গুণ মানেই এমন না যে গুণ মানেই সবসময় যে গুণফলটা বড় হবে, আর ভাগ মানেই যে ভাগফলটা সবসময় ছোট হয়ে যাবে, এমন কিন্তু কথা না। আমার দেখতে হবে এটা কখন অ্যাপ্লিকেবল। নর্মাল যদি ন্যাচারাল নাম্বার থাকে, সাপোজ এটা সংখ্যা 10,
10-কে তুমি যখন 2 দিয়ে ভাগ করবা তখন তোমার ভাগফলটা 5 হয়ে গেল, যে ভাগফলটা কিন্তু ছোট হয়ে গেছে, 10 ছিল 10 হয়ে গেছে 5। কিন্তু তুমি যদি 10-রে 2 দিয়ে না ভাগ কইরা 0.2 দিয়ে ভাগ করতা ভাই, তাইলে কি হইতো আমার কোশ্চেন, তাইলে কিন্তু এটার অ্যান্সার হয়ে যাইতো 50। কোথায় 10 কোথায় 50, দেখছো ভাগফল কিন্তু বড় হয়ে গেছে। এই জিনিসটা অনেকে বুঝে না, এই জন্য আমি জিনিসটা জাস্ট একটু বুঝাই দিলাম, ঠিক আছে। এখন দেখি আমি জিনিসটা আমি কেন বুঝলাম, আমার কোন কাজে লাগবে। এই যে মনে করো ভোল্টে দেয়া আছে, আমি ভোল্ট থেকে মাইক্রোভোল্টে যাইতে চাইতেছি। মাইক্রোভোল্ট, এখন বলো মাইক্রোভোল্ট এককটা কি বড় নাকি ছোট? অবশ্যই ছোট। একক যদি ছোট হয় আমার সংখ্যাটা কি হবে, সংখ্যাটা কিন্তু বড় হবে। সংখ্যা বড় হবে তার মানে আগে যেটা দেয়া আছে ওইটা লেখো, যে 17 দিয়ে লেখো 17 লেখো, এরপরে গুণ দেবা, ঠিক আছে। গুণ আমরা সবসময় কী করবো, আমরা যেটা দেয়া আছে ওটাকে লিখবো, তারপর একটা গুণ সাইন দেবো। তারপর আমরা মূলত চিন্তা করবো যে মাইক্রোভোল্ট এককটা ছোট, তাহলে আমার সংখ্যাটা বড় হবে। সংখ্যাটা বড় হইলে তাহলে তুমি আগে 10 দেবা, ইন্টু 10 দেবা সবসময়, ইন্টু 10। সংখ্যা যেহেতু বড় তার মানে 10-এর উপরে অবশ্যই একটা পজিটিভ নাম্বার থাকবে, তাই না? পজিটিভ নাম্বার থাকবে একটা। পজিটিভ নাম্বারটা কত হতে পারে, এখন তুমি চিন্তা করবে, আচ্ছা তাহলে সংখ্যাটা কি আমার 6 হবে নাকি মাইনাস, মানে যেহেতু পজিটিভ হবে তার মানে আমার তো 6 হবে। এখন 6 হবে নাকি 9 হবে নাকি 12 হবে আমি বুঝবো কীভাবে? তখনই আমার এটার দিকে তাকাবো যে ও মাইক্রো, ও আচ্ছা মাইক্রোর সঙ্গে তো 6 রিলেটেড, -6। মানে যদি কারো এটা মনে না থাকে যে কখন আমি ইন্টু ডিরেক্ট 10⁻⁻6 দেবো, কখন ইন্টু 10⁻6 দেবো, আমি কিন্তু তাদের জন্য এটা আরও সহজ করে দিলাম। সাপোজ আমি এখন করাই, এখন তোমার ইনশাল্লাহ যদি কেউ মানে খেয়াল দাও এটা বুঝবা। 17 মাইক্রোভোল্ট তোমার কাছে দেয়া আছে, 17 মাইক্রোভোল্ট সমান সমান আমরা বের করতে চাইতেছি কত ভোল্ট। 17 মাইক্রোভোল্ট সমান সমান কত ভোল্ট। দেখো ভোল্ট আর ভোল্ট এককটা কি, এটার তুলনায় বড় না নাকি ছোট? ভোল্ট কিন্তু এর তুলনায় বড়। একক যদি বড়, আচ্ছা এগুলো আগে করবেন, আগে কি 17 মাইক্রোভোল্ট দিয়েছেন, তুমি আগে 17 লাগবা, 17 লাগবা, তারপর একটা গুণ দেবা, তারপর এদিকে একটা 10 দেবা, এরপরে আমার এদিকে একটা সূচক দিতে হবে। সূচকটা কত হবে এখন আমি চিন্তা করবো। দেখো ভোল্ট কি এককটা বড়, ও আল্লাহ একক যেহেতু বড় তাহলে এর সাথে যে সংখ্যাটা থাকবে এ কিন্তু ছোট হবে। সংখ্যা যেহেতু ছোট হবে তাহলে আমি 10⁻⁻- দিয়ে দিলাম আগে। দেখলা কীভাবে কাজ করতেছি, মাইনাসের পর এখন সংখ্যাটা কত দেবো, ও এটা তো মাইক্রো। আচ্ছা মাইক্রো থাকলে তো আমার যেহেতু মাইক্রোর সঙ্গে 6 রিলেটেড, সো আমি 6 দিয়ে দেবো, ঠিক আছে। তাইলে আর কি এই প্যাচটা বাঁচবে না, কখন 10⁻⁻6 কখন 10⁻6, কোন মাইক্রোভোল্ট এই পাশে নাকি মাইক্রোভোল্ট দুই পাশে, আমি কি মাইক্রোভোল্ট দিয়ে ভোল্টেজ যাইতেছি নাকি ভোল্ট দিয়ে মাইক্রোভোল্টে যাইতেছি, অনেকে এটা মানে প্যাচ লাগাই ফেলে। এই জন্য আমি এই জিনিসটা শিখেলাম একদম সিম্পলিফাই। তবে ভাইয়া খেয়াল রাখো এটা কিন্তু সবসময় অ্যাপ্লিকেবল কখন, তুমি মনে করো মাইক্রোভোল্ট দিয়ে ভোল্টে যাইতেছো, ঠিক আছে। এটা কিন্তু তুমি যদি মাইক্রোভোল্ট দিয়া কিলো ভোল্ট তুমি যদি ডিরেক্ট যাইতে চাও তাহলে কিন্তু এখানে 10⁻, তাহলে এই যে -10⁻⁻6 এটা এই উপরের এই যে সূচকটা কিন্তু তুমি তাহলে বলতে পারবে না, তুমি জাস্ট মিডল পয়েন্টে মিট করতেছো, ঠিক আছে। যেমন ওই মেট্রিক পদ্ধতি ছিল না, কিলো হেক্টর ডেকা মিটার ডেসিসেন্টে মিলি, মনে করো তুমি কিলো দিয়েও মিটারে যেতে পারলে এইটা ব্যবহার করবা, আবার মিলি দিয়েও মিটারে যাবা, তাহলে তুমি মানে মিলিমিটার দিয়ে মিটারে যেতেছো তাহলে তুমি এটা ব্যবহার করতে পারবা। কিন্তু তুমি যদি কিলোমিটার দিয়ে ডিরেক্ট মিলিমিটারে যেতে চাও তাহলে কিন্তু তুমি এইভাবে মানে ডিরেক্ট সূচকের মান তুমি বসাতে পারবা না। আচ্ছা বুঝলাম, তাহলে আমার এত কিন্তু ভোল্ট, এখন আমি ভোল্ট দিয়ে আবার যাইতে চাইতেছি কিলো ভোল্টে। দেখো এটা এত ভোল্ট সমান সমান কত কিলো ভোল্ট। আবার আগের মধ্যে দেখো এদিকে যে সংখ্যাটা তোমার দেশে পুরোটাকে তোলো, এই পুরোটা দিকে তুললাম, 17 গুণ 10⁻⁻6 পুরোটা তুলে ফেলালাম। এখন আমি চিন্তা করব এই যে কিলোভোল্ট এককটা কিন্তু এই ভোল্টের তুলনায় বড়। একক যদি বড় হয় আমার সাথে সংখ্যাটা কিন্তু হবে কি, সাথে সংখ্যাটা কিন্তু ছোট হবে। ও আচ্ছা এই পুরোটা তো লিখলাম, পুরোটা লেখার পর কিন্তু এদিকে আবার ইন্টু 10 দিয়ে দেবো, ইন্টু 10 আবার দিয়ে দেবো। এবার এখানে যেভাবে করছিল ইন্টু 10 দিয়ে দিয়েছিল না, এইভাবে এখানে পুরোটা সংখ্যাটা লেখা দেন আবার ইন্টু 10 দিয়ে দেওয়া। এরপরে যেহেতু আমার সংখ্যাটা ছোট হবে তার মানে আমার এদিকে একটা মাইনাস দিতে হবে, এই তাই না নাকি? অবশ্যই তাই। তাহলে দেখো তো সংখ্যার ছোট, মাইনাস তো দিলাম, এখন মাইনাসের পরে এখানে আমি এখানে কোন মানে সংখ্যা হিসেবে কত বসবে আমি তো বুঝতেছি না। ভাইয়া কিলো না, কিলো মানে কি, কিলো মানে কিন্তু 3, কিলো কিন্তু 3-এর সঙ্গে রিলেটেড, তো এদিকে একটা তুমি 3 দিয়ে দাও। অনেকের কাছে এই অঙ্কগুলো বাচ্চার অঙ্ক লাগতেছে আমি জানি, বাট ভাই তোমার আশেপাশের অনেকের এই অঙ্কগুলো সমস্যা হয়, এই জন্য আমি এত সময় দিতেছি সিম্পল ম্যাথগুলায়, ঠিক আছে। যারা পারো তারা স্পিডে 2 গুণ স্পিডে দেখতে পারো অথবা স্কিপ করতে পারো, ওকে। 17 × 10⁻⁹ এত, দেখো এত কিন্তু কিলো ভোল্ট,
তাহলে আমি কিন্তু ইজিলি প্রথমে মাইক্রোভোল্ট থেকে ভোল্টে কনভার্ট করলাম, দেন ভোল্ট থেকে কিলো ভোল্টে নিয়ে নিলাম। এই যে অ্যান্সার 17 × 10⁻⁹ কিলো ভোল্ট। পরবর্তী লাইনে তোমরা আবার চাইলে কিন্তু এটার একটু বৈজ্ঞানিক আকারেও প্রকাশ করতে পারো। বৈজ্ঞানিক আকারে কীভাবে প্রকাশ করে? বৈজ্ঞানিক আকারে এইভাবে লেখে, যে কোনো কিছুরে 1.7 মানে দশমিকটা এভাবে দেয় আর কি, 1.7 ইন্টু 10⁻। এখন তুমি চিন্তা করো, এটা তো তোমার 17 ছিল, তুমি 17 দিয়ে তুমি 17-র জায়গায় তুমি এখানে লেখছো 1.7, তার মানে তুমি অ্যাকচুয়ালি এই 17-রে 10 দিয়ে ভাগ করছো। বাট ভাইয়া এখানে যে মানটা হয়েছে, তুমি যদি 10 দিয়ে ভাগ করে দাও, মানটা কি চেঞ্জ হয়ে যাবে না বলো? মানটা তো চেঞ্জ হয়ে যাবে, বাট আমি তো মান চেঞ্জ করতে পারবো না। আমি কি মান চেঞ্জ করতে পারবো না, আমার মানটা সেম রাখা লাগবে। তুমি এইখানে 10 দিয়ে ভাগ করছো, এখানে তুমি 10 দিয়ে ভাগ করছো, তাইলে তোমার যদি সমতা মেনটেন করতে হয় তোমার অবশ্যই উপরে আবার 10 আনতে হবে, বা এখানে 10 দিয়ে ভাগ করছো, এখানে আবার 10 দিয়ে গুণ করে দিতে হবে। এখন 10 দিয়ে তুমি যখন গুণ করো তখন কি হয় দেখো, 10 উপরে তো পাওয়ার আছে 1, তো 10⁻⁹ এটার সঙ্গে 10⁻1 যদি তুমি যখন গুণ করো তোমার আলটিমেটলি এটা হবে 10⁻⁸। অনেকে আবার সমস্যা বাজে, এখানে -10 ভাবে অনেকে, বাট এটা কিন্তু -8 হবে। তোমরা আরেকবার ভিডিওর অংশটা দেখো, তাহলে বুঝবো, বা নিজের একটু চিন্তা করো এটা গুণ করলে কেন 10⁻⁸ হয়। এগুলো কি আলটিমেট অ্যান্সার, এত কিলো ভোল্ট। ওকে, এখন আছে 21 GM সমান সমান কত সিএম। সিএম মানে তো সেন্টিমিটার আমরা জানি, দেখো এটা তো মিটার, মানে আমার দৈর্ঘ্যের, এটাও দৈর্ঘ্যের কিছু একটা। জি মানে কিন্তু অ্যাকচুয়ালি গিগা। জি মানে কি গিগা, ওই যে বলে না গিগাবাইট, আমার মোবাইলের স্টোরেজ এত জিবি। কয়েকদিন পর তো বেরোবে দেখবে আর মোবাইলের স্টোরেজও টিবি বের হবে, টিবি মানে এবার টেরাবাইট, ওটা আবার গিগাবাইটেরও 1000 গুণ। টেরাবাইটের হলো টেরাবাইটের কি বলে উপসর্গ বা যে গুণিতকটা কত? টেরাবাইটের হলো কি 10⁻, ভুলে গেলাম তো, ওয়েট কিলো কিলো মেগা, আচ্ছা গিগা হলো 10⁹, টেরা হলো তাহলে 10⁻12, মেগা গিগা টেরা। পেটা হলো গিয়ে 10⁻15। এক্সা নামে আরেকটা জিনিস আছে, ওটা সম্ভবত 18, আর এপটা না জানি কি আরেকটা আছে, ওটার সম্ভবত 21। তারপর আছে আরও জেডটা আছে, ইয়োটটা আছে, এগুলো তোমাদের যাদের খুব আগ্রহ তারা দেখতে পারো গুগলে গিয়ে। তাহলে আমার 21 গিগা গিগামিটার, গিগামিটার। তো গিগামিটার থেকে আমি কিন্তু ডিরেক্টলি মিটারে চলে যাব না, আমি কিন্তু যাব মাঝখানে কোনটায়, গিগামিটার থেকে যাব মিটারে অবভিয়াসলি। তাহলে গিগামিটার থেকে মিটারে আমি কিভাবে যাব বলো তো? লেখলে 21 GM সমান সমান কত মিটার। আগে 21 লিখবা, আর এখানে পাশে গেলে মিটার লিখে দেবা, ঠিক আছে? এখন মিটার এককটা কিন্তু ওর তুলনায় ছোট, একক যদি ছোট হয় আমার সাথে সংখ্যাটা তো বড় হবে, তার মানে ইন্টু 10⁻, এদিকে একটা পজিটিভ নাম্বার থাকবে, প্লাস যদিও লেখা লাগে না তাও লেখলাম, উপরে একটা পজিটিভ নাম্বার থাকবে। নাম্বারটা কত? গিগা না, গিগা মানি তো 9, তাহলে এই যে ইন্টু 10⁻9। ওকে, এই গেল আমার মিটারে গেল। এখন মনে করো মিটারে আসে, মিটার দিয়া তুমি যদি সেন্টিমিটারে যাইতে চাও তাহলে কি তুমি কিন্তু 100 দিয়ে গুণ দিলেই তোমার মিটার টু সেন্টিমিটারে চলে যাবে। সেটা একসাথেই করতে ইচ্ছা করতেছে, বাট সমস্যা নেই, দেরি করি। 21 ইন্টু অলরেডি ছিল 10⁻9, এটারে তুমি আবার মিটার থেকে সেন্টিমিটার যাওয়ার জন্য 100 দিয়ে গুণ দেবে। 100 মানেই হলো কি 10 স্কোয়ার। সো এই যে দেখো, এখানে একক ছিল মিটার, তুমি 100 দিয়ে গুণ করে, এখন এদিক কিন্তু একক হলো কি ডিরেক্ট সেন্টিমিটার, তার মানে 21 ইন্টু 10⁻11 সেন্টিমিটার হলো গিয়ে আমার উত্তর। কত? 21 ইন্টু, ভাই জানি লেখাটা একটু মানে হিজিবিজি হয়ে গেছে, বাট তোমরা যখন নোট করবা তখন সুন্দর করে তৈরি। 21 ইন্টু 10⁻11 সেন্টিমিটার। আবার এটারও চাইলে বৈজ্ঞানিক আকারে বের করতে পারো। বৈজ্ঞানিক আকার কি 2.1, এটার ছোটো করলা 10 ভাগ, এটার আবার 10 গুণ বড় করলে 10⁻12 হয়ে যাবে, এত সেন্টিমিটার। ঠিক আছে ভাই, আশা করি এগুলো তুমি সব বুঝছো। এটা হলো মূলত একটা ম্যাথ রিলেটেড প্রবলেম, বাট এটা সমস্যা আছে অনেকের, এই জন্য আমি করাইলাম। পরবর্তী আর অনেক সময় দিয়ে ফেলাইছি। ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে? ভাই ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে বলো তো? ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম প্রধান বা মিটার স্কেল বা মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ এবং ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের পার্থক্যই হলো গিয়া ভার্নিয়ার ধ্রুবক। আর ভার্নিয়ার ধ্রুবকের মান যতটুকু হয়, ধরো ভার্নিয়ার ধ্রুবকের মান হলো 0.1 মিলিমিটার, তার মানে হলো গিয়া ওই ভার্নিয়ার স্কেলের সাহায্যে 0.1 মিলিমিটার পর্যন্ত সূক্ষ্মভাবে পরিমাপ করা যায়। পরবর্তীতে বললাম 40 ভাগ সংখ্যা বিশিষ্ট ভার্নিয়ার স্কেলের সাহায্যে সর্বনিম্ন কতটুকু নির্ভুলভাবে পরিমাপ করা যায়। আচ্ছা, এই যে বললাম কতটুকু নির্ভুলভাবে পরিমাপ করা যায় সর্বনিম্ন, তার মানে অ্যাকচুয়ালি আমি এখানে ভার্নিয়ার ধ্রুবকের মানটা চাইছি, কারণ ভার্নিয়ার ধ্রুবকের মানই হলো গিয়া ওইটাই হলো গিয়া কতটুকু সর্বনিম্ন কতটুকু নির্ভুলভাবে পরিমাপ করা যায়।
তাহলে আমার এদিকে ভার্নিয়ার ধ্রুবকটা বের করতে বসে, আর আমি জানি ভার্নিয়ার ধ্রুবকের ইজি একটা সূত্র আছে, ভিসি ইকুয়ালস টু এস ডিভাইডেড বাই এন। এস এর পরিচয় হলো গিয়া মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, যেটা সাধারণত 1 মিলিমিটার, আর এন এর পরিচয় হলো গিয়া ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, যেটা এই ক্ষেত্রে তোমাকে বলে দিয়েছে যে 40 ভাগ সংখ্যা বিশিষ্ট ভার্নিয়ার স্কেল। তার মানে আমার এন এর ভ্যালু কিন্তু এই ক্ষেত্রে, এই ম্যাথের ক্ষেত্রে 40। যদিও সাধারণত এমন স্কেল থাকে না, সাধারণত ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 10 অথবা 20 থাকে। আচ্ছা, তাহলে এখানে তোমার নেক্সট কি বলছে, 40 ভাগ, আচ্ছা উপরে তো 1 মিলিমিটার, একের কিন্তু এতে কিন্তু মিলিমিটার আছে, আর 40 কিন্তু কোনো একক নেই। সো আলটিমেটলি কিন্তু তোমার ভার্নিয়ার ধ্রুবকের এককটা কিন্তু এই জন্য মিলিমিটারে আসে। তো 1/40 তুমি যদি করো তাহলে তোমার কত আসে, 0.025 সম্ভবত, ইয়েস 0.025, 0.025 বা মিলিমিটার। ওকে, আমি এতটুকু পর্যন্ত নির্ভুলভাবে পরিমাপ করতে পারবো, পেয়ে গেল। এগুলো কিন্তু 3 মার্কে আসে, জানো, গতে আসে তোমাদের সৃজনশীলের। পিচ কাকে বলে, লঘিষ্ঠ গণন কাকে বলে? আচ্ছা, এই লঘিষ্ঠ গণনের আরেকটা নাম আছে, লঘিষ্ঠ গণনের আরেকটা সুন্দর নাম হলো গিয়া নুন্নাঙ্ক, স্ক্রু গেজের নুন্নাঙ্ক, ঠিক আছে, ইংলিশ হলো গিয়ে লিস্ট কাউন্ট। আচ্ছা, এখন আমি সংখ্যাগুলো দেই, শোনো, আমি সংখ্যা লিখবো না, লেখা আছে আগে যখন আমি মেন ক্লাস করাইছি, এছাড়া পিডিএফ থাকবে। পিচ কাকে বলে, বৃত্তাকার স্কেল সম্পূর্ণ একবার ঘোরালে রৈখিক স্কেল বরাবর যতটুকু দৈর্ঘ্য অতিক্রম করে বা যতটুকু স্মরণ হয় তাই পিচ। আর লঘিষ্ঠ গণন কি, বৃত্তাকার স্কেলের সম্পূর্ণ ঘুরাবো না, বৃত্তাকার স্কেলের শুধুমাত্র একটি ঘর, এক ঘর, শুধুমাত্র এক ঘর ঘুরালে, ঠিক আছে, এক ঘর, পুরা না, শুধু এক ঘর ঘুরালে রৈখিক স্কেল বরাবর যতটুকু দৈর্ঘ্য অতিক্রম করে তাই হলো গিয়ে লঘিষ্ঠ গণন। আর সূত্র আছে, আমরা তো জানি যে লিস্ট কাউন্ট আমি কীভাবে পাইতে পারি, এলসি মানে হলো গিয়ে লঘিষ্ঠ গণন, ঠিক আছে, এলসি ইকোয়াস টু লঘিষ্ঠ গণন সমান সমান কি, উপরে থাকে পিচ আর নিচে থাকে কি, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, তাই না? এটা ওই নিয়মে তুমি এটা সূত্র তো নিজে বানাইতেই পারো। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা মনে করো 100, তাহলে 100টা ঘুরলে আমার মনে করো অতিক্রম করতেছে এত মিলিমিটার, অতএব একটা ঘুরলে কত মিলিমিটার অতিক্রম করে, একটা ঘুরলে কতটুকু অতিক্রম করে, ওইটাই তোর লেগে আমার লঘিষ্ঠ গণন। তোমরা বুঝছো, এটা আর বেশি পেঁচাবো না, ঠিক আছে, ইজি একটা অঙ্ক দিলাম জাস্ট কনসেপ্টের জন্য। নেক্সট, এখন মেইন অঙ্ক বলতে গেলে এখন শুরু হইতেছে, এতক্ষণ তো পড়ছে কিছু ফালতু জিনিস, ফালতু না আসলে, জাস্ট বুঝছো তো। একটি বেলনের ব্যাস তোমাদের দিয়ে দিছি 8 মিলিমিটার, উচ্চতা 3 সেন্টিমিটার, আয়তন কত জানতে চাইছে। আচ্ছা, বেলনের আয়তনের সূত্র কি আমরা কি জানি না, বলো? বেলনের আয়তনের সূত্র, বেলনের আয়তন ইকুয়ালস টু পাই আর স্কোয়ার এইচ, মুখস্থ। এখন জাস্ট তোমার মানগুলো বসাই দেবে। আচ্ছা, এখানে তো ব্যাসার্ধ বলে না, এখানে তোমার ব্যাস বলছে, ব্যাস দেওয়া, সো ব্যাস আমি কিন্তু এটার কনভার্ট করে নিতে পারি। আমরা চাইলে এখানে ব্যাস দেওয়া 8 মিলিমিটার, 8 মিলিমিটার মানে হলো গিয়ে ব্যাসার্ধ হলো গিয়ে 4 মিলিমিটার, ডিরেক্ট এখানে এই মানটা বসাতে পারি। অ্যাকচুয়ালি ডিরেক্ট তো পারবো না, কারণ এটা তো মিলিমিটারে দেওয়া আছে, বাট আমি তো এসআই এককে কনভার্ট করে নেবো, তার মানে আমি মিলিমিটার থেকে কিন্তু মিটারে কনভার্ট করে নিয়ে তারপরে অঙ্কটা করবো। বাট আমি চাইলে একদম ডিরেক্ট ব্যাস থেকে ব্যাসার্ধ বের করে এখানে বসাতে পারি। আবার আমি যদি চাই, যেহেতু এখানে ব্যাস দেওয়া আছে, আমি এই সূত্রটারই ব্যাসের মাধ্যমে একটু প্রকাশ করে দেখতে পারি। আর মানে কি, ব্যাসার্ধ। আর আমি কীভাবে পারি, আর জায়গায় কিন্তু আমি লিখতে পারি কি, D/2, মানে এই যে ব্যাসের অর্ধেক করলে তো ব্যাসার্ধ পাবো। আর উপরে যেহেতু স্কোয়ার আছে, তার মানে পুরোটুকুর উপরে কিন্তু স্কোয়ার আছে, পাশে আবার এজ গুণাকারে আছে, তাইলে পরবর্তী লাইনে কিন্তু এমন হবে সূত্রটা, পাই ডি স্কোয়ার এইচ, আর নিচে 2-এরও কিন্তু স্কোয়ার করে নিচে হয়ে গেল 4। কত ইজি একটা ম্যাথ, তাই না? এখন তুমি জাস্ট যদি মানগুলো বসাও, পাই মানে তো 3.14 ইন্টু ডি, ডি মানে ব্যাস কত, 8, 8 বসাইয়া দিও না ভাই, 8 মিলিমিটার দেয়া, ঠিক আছে ভাই, 8 মিলিমিটার মানে কত মিটার, এটা মিটারে যদি কনভার্ট করি, দেখো মিটার কি এককটা বড়, তাইলে আমার কি সংখ্যাটা কিন্তু ছোট হবে, তার মানে এখানে একটা মাইনাস হবে। এখন মাইনাসের পর সংখ্যাটা কত হবে, মিটার আর মিলিমিটার মধ্যে সম্পর্ক কত, মিটারে 1 মিটার সমান সমান অ্যাকচুয়ালি 1000 মিলিমিটার, তার মানে এদিকে 1000 মানে কি 10⁻³ মানে এদিকে 3 রিলেটেড, সো 3 দেবো আমরা। ওকে, এটা কিন্তু হয় না এখনো, এটা কিন্তু পুরো আমি জাস্ট ডি লেখলাম এদিকে, এই ডির উপরে কিন্তু আবার স্কোয়ার আছে। ওকে, পাশাপাশি গুণ আছে এইচ। আমার হাইট কত ভাইয়া, 3 সেন্টিমিটার, আর 3 সেন্টিমিটার মানে হলো গিয়া
যদি মিটারে কনভার্ট করো তাহলে দশমিকও নিতে পারতাম, বাট আমি সম্পূর্ণ এইভাবে লিখি, সুন্দর লাগে দেখতে, তাই না? সেন্টিমিটার টু মিটারে গেলাম 100 দিয়ে ভাগ করার মাধ্যমে। আচ্ছা, এরপরে নিচে আছে 4। হাতে কলমে দেখি কতটুকু করা যায়, দেন ক্যালকুলেটার ইউজ করবো। 3.14 ইন্টু, দেখো 8-এর কী করছি, 8-এর স্কোয়ার করছি, মানে 8-8 64 ইন্টু, আর 10 টু দি পাওয়ার -3 এটার উপরে আবার পাওয়ার লেগে স্কোয়ার, তার মানে এটা তো গুণ করো, 3 2 6 আর প্লাস মানে যে মাইনাস, ইন্টু 10 টু দি পাওয়ার -6 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার আবার -2। দেখো এই এদিকে 10 টু দি পাওয়ার -6 আছে, এদিকে আবার -2, তো এটা কিন্তু আলটিমেটলি আমি একসাথে একটা কাজ করি, -8 লিখে দিই, একটু বুঝে নিও কষ্ট করি না, ঠিক আছে? নিচে আছে 4। এখন আমি কিন্তু আবার চাইলে এই 4-এর সঙ্গে 64-এর কিন্তু 4 দিয়ে ভাগ করতে পারি, 4 দিয়ে ভাগ করলে 4 অক্ষে 4, 2 4 ছক 24, মানে 16 হয় কাটাকাটি করলে। 16 সঙ্গে তুমি 3 গুণ করলে কত হয়? 48 হয়। এখন 48-এর সঙ্গে তুমি 3.14 গুণ করো, আমার অ্যান্সার আসে 150.72। 150.72, আর পাশে আমার 10 টু দি পাওয়ার -8 আছে। এখন এককটা কি? তুমি কিন্তু সব কিছু মিটারে কনভার্ট করে অঙ্কটা করছিলা, সো তোমার অবশ্যই আয়তনটা কিন্তু ঘনমিটারে আসবে। এভাবে চিন্তা করতে পারো, এখানে মিটার ছিল, মিটার স্কোয়ার, আবার এটাও কিন্তু মিটার, তাহলে মিটার স্কোয়ার গুণ মিটার মানে মিটার কিউব, কিউবিক মিটার। ওকে, আচ্ছা, এটাতে তুমি যদি বৈজ্ঞানিক আকারে প্রকাশ করতে চাও তাহলে হবে 1.5072 ইন্টু 10 টু দি পাওয়ার, দেখো এটা তুমি ছোটো করে দিলা, তাহলে এটা একটু বড় করতে হবে, 10 টু দি পাওয়ার -6। অনেকে আবার এটা বোঝে না যে ভাইয়া 10 টু দি পাওয়ার -8 বড় নাকি 10 টু দি পাওয়ার -6 বড়, 8 তো বড় সংখ্যা, তাই না? বাট আচ্ছা, এটা চিন্তা করবো, সেটা এত কিছু বলা যাবে না। এই 10 টু দি পাওয়ার -6 কিন্তু 10 টু দি পাওয়ার-8 এর তুলনায় 100 গুণ বড়। কীভাবে বড়? আশা করি তোমরা বুঝো। ওকে, আয়তন মাত্রা বের করলাম আমরা, একটা একটা পোর্শন গেল এই ম্যাথের। নেক্সট, একটি গোলকের ব্যাসার্ধ উপরোক্ত বেলন, মানে এই বেলনটা উপরোক্ত বেলনের ব্যাসের 2 গুণ। আচ্ছা, উপরোক্ত বেলনের ব্যাস জানি কত বললাম? 8 মিলিমিটার, তাহলে এই ব্যাসের দ্বিগুণ মানে কি? 16 মিলিমিটার না? আচ্ছা, 16 মিলিমিটার, 16 মিলিমিটার কি? 16 মিলিমিটার হলো গিয়ে এই বেলনের ব্যাসের 2 গুণ। এই 16 মিটার, আবার এটা জিনিসটা কি? এটা হলো গিয়ে একটা গোলকের ব্যাসার্ধ, একটা গোলকের ব্যাসার্ধ তাহলে কত? এই 16 মিলিমিটার। একটা গোলকের ব্যাসার্ধ সমান সমান উপরোক্ত বেলনের ব্যাসের দ্বিগুণ। এভাবে আমরা মানে কোশ্চেনের মধ্যে নিজে নিজে দাগ দিয়ে চিন্তা করবো, যেভাবে আমার সহজ করা যায় জিনিসটা। ব্যাসের 2 গুণ মানে ব্যাসের সঙ্গে 2 গুণ করলাম, 8-এর সঙ্গে 2 গুণ করলাম 16, এটা হলো গিয়া এই গোলকের ব্যাসার্ধ, একটা গোলকের ব্যাসার্ধ, ঠিক আছে? আর ওকে, এখন কি বলছে? গোলকটির আয়তন। তাহলে এখন আমার গোলকের আয়তনের সূত্র জানা লাগবে। গোলকের আয়তনের সূত্র কি? আরে তো করতে করতে সবার মুখস্থ হয়ে গেছে অলমোস্ট। গোলকের আয়তনের সূত্র 4/3 ইন্টু পাই আর কিউব। এই কত সিম্পল সূত্র, জাস্ট তোমার আর এর মানটা জানা লাগবে। দেখো এটা একটা কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট, জাস্ট আর এর মান জানলেই বসাই দিলেই আয়তন বের হয়ে যাবে। তা আর এর জায়গায় তুমি 16 বসাবা। ওকে, ভালো কথা, 16 বসাবা। 16 যদি তুমি বসাও তাহলে তোমার যে এককটা হবে, এককটা কিন্তু হবে মিলিমিটার। আচ্ছা, এড করি তো, 16ই বসাই, যদিও আমরা সবসময় কি মিলিমিটারে মিটারে কনভার্ট করে দিন বসানোর চেষ্টা করবো, বাট এদিকে 16ই বসাই। 16 বসালে আমার দেখি তো অ্যান্সারটা কত হয়। 4/3 ইন্টু 3.14 ইন্টু 16 কিউব। দেখো অ্যান্সারটা আমার আসছে, মোটামুটি অনেক বড় একটা অ্যান্সার আসছে, 17148.58 এত কি? একটা কিন্তু আমার এখন মিলিমিটার কিউব। ওকে, এখন তুমি যদি মিলিমিটার কিউব থেকে মিটার কিউবে নিতে চাও, আমি এটা দেখাবো না, আমি কারণ অন্য একটা ভিডিওতে এটা দেখাইছি, বাট আমি জাস্ট লিখে দেবো, যারা বোঝার তারা বুঝুক। এটাকে মিটার কিউবে যদি কনভার্ট করতে চাই, আগে তো নর্মাল এইভাবে দিয়ে দেবো ইন্টু 10, এরপরে চিন্তা করবো প্লাস বসাবো নাকি মাইনাস। দেখো মিটার, মিটার কিন্তু এককটা কি? অবশ্যই এককটা বড় হবে মিলিমিটার থেকে, একক যেহেতু বড়, সংখ্যাটা কিন্তু ছোট হবে। সংখ্যা ছোট হলে আমার অবশ্যই ছোট সংখ্যা পাইতে হলে কী করতে হবে? এর সঙ্গে আমি 1-এর থেকে ছোট করে গুণ করতে হবে, এই জন্য 1-এর থেকে ছোট মানে 10 টু দি পাওয়ার-। ক্লিয়ার কনসেপ্টটা? এখন আমি সংখ্যাটা কত দেবো? মিটার আর মিলিমিটারের সম্পর্ক হলো গিয়ে 1000-এর,
মানে 1000 মানে হলো কি 10⁻³ বাট তুমি এদিকে এদিকে আবার 3 দিতে যাও না ভাই, কারণ কি এটা কিন্তু মিলিমিটার দিয়ে মিটারে যাইতেছো না, তুমি কিন্তু মিলিমিটার কিউব থেকে মিটার কিউবে যাইতেছো, মানে তোমার আলটিমেটলি তোমার সংখ্যাটা যত উডের উপরে আবার কিউব আছে, বোঝো কিছু? এটা কিন্তু তাহলে কত 10⁻³ আছে আবার 3, মানে 3×3 = 9, 10⁻⁹ হবে। যদি কেউ না বুঝে থাকো বাদ দাও, অন্য একটা ভিডিওতে এটা আমি বিস্তারিত করাবো ইন ফিউচার। সরি, এখানে 5 সেন্টিমিটার ধার বিশিষ্ট একটি ঘনক, আচ্ছা ঘনক তো বোঝো, যে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য বস্তু উচ্চতা সব সমান, সে তাই হলো গিয়ে ঘনক। তো ঘনকের 5 সেন্টিমিটার ধার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আর কি মনে করো 5 সেন্টিমিটার করে, ওকে? তাহলে মানে দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার, উচ্চতাও 5 সেন্টিমিটার। প্রতি তলের আমি চাইছি কিন্তু প্রতি তলের ক্ষেত্রফল কত। আমি যদি চাইতাম যে ঘনকের আয়তন কত, তাইলে তো বুঝাই গেছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। ও আচ্ছা, তাইলে ভাইয়া আয়তন তো 5 × 5 × 5 মানে 5³ মানে 125 হইতো আমার অ্যান্সার। 125 যেহেতু সেন্টিমিটার দেওয়া আছে তাইলে হয়তো আমার সেন্টিমিটার কিউব, যেহেতু আমি 5 হিসেবেই রাখছি, 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার, এত তো আমার আয়তন হইতো। বাট আমি চাইছি প্রতিতলের ক্ষেত্রফল। ভাই ক্ষেত্রফল কিন্তু সমগ্র ঘনকের হয় না, আইদার তুমি বলতে পারো ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। বলছি কি ঘনকের ক্ষেত্রফল কিন্তু বলিনি, বলছি ঘনকের সমগ্র তলের, মানে ঘনকের যতগুলো তল আছে ওই তলগুলার ক্ষেত্রফল বাই করে তুমি যোগ করবা, তাইলেই তুমি পাবা সমগ্র তলের ক্ষেত্রফল। বাট এখানে বলছি প্রতি তলের ক্ষেত্রফল, তাহলে প্রত্যেকটা তলে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ মানে বোঝোই তো, যেহেতু দুইটার মানে 5 কইরা, তাহলে 5×5 = 25, 25 কি সেন্টিমিটার স্কোয়ার। এটা হলো কি প্রতি তলের ক্ষেত্রফল। এখন এই সেন্টিমিটার স্কোয়ার দিয়ে যদি এসে কনভার্ট করো মানে মিটার স্কোয়ারে নিতে চাও, তাহলে 25 ইন্টু দেখো মিটার স্কোয়ার, এত মিটার স্কোয়ার আগে এভাবে আগে লিখলাম, তারপরে মিটার যেহেতু বড় তাহলে সংখ্যাটা আমার ছোট হবে। এখন সেন্টিমিটার আর মিটারের মধ্যে কিন্তু 100 সম্পর্ক, 100 মানে 10-এর উপরে 2 আছে। এখন যেহেতু আবার স্কোয়ার আছে তাহলে 2-এর আবার উপরে 2 আছে, মানে কত, মানে 2-এর সঙ্গে 2 গুণ করতেছি আমরা, 2×2 = 4। এটা হবে কিন্তু আমার অ্যান্সার। বাট অনেকের আবার এই সেন্টিমিটার স্কোয়ার দিয়ে মিটার স্কোয়ার যাতে সমস্যা হয়, আমি তাদের জন্য স্পেশালি প্রিফার করব তোমরা আগেই সেন্টিমিটারে মিটারে কনভার্ট করে নেবা, তাইলে আর তোমার সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ারে যাওয়া লাগবে না। মানে সে করবে কীভাবে, সে প্রথমেই লাগবে 0.05 মিটার, আবার প্রস্থ হইলে গিয়ে 0.05 মিটার, তারপর সে জাস্ট এটা ক্যালকুলেট করবে, এই সেম অ্যান্সারই আসবে। আশা করি বুঝতে পারছো প্রত্যেকটা কনসেপ্ট যেগুলো বুঝাইছি। যদি এখানে সমগ্র তলের ক্ষেত্রফল চাইতো তাহলে কি, এটা বের করছি একটা তলের ক্ষেত্রফল, আর ঘনকের তল আছে কয়টা, 6টা তল আছে, তাহলে একটা তলের ক্ষেত্রফল এত, অতএব 6টি তলের ক্ষেত্রফল এত। এইভাবে আমরা আর কি জিনিসটা সলভ করতাম, ওকে? আচ্ছা, আশা করি এগুলো বুঝতে পারছো, এগুলো ইজি অ্যাকচুয়ালি। হ্যাঁ, 6 দিয়ে গুণ করলেই হয়ে যেত। নেক্সট এইলো আসল মানে এই চ্যাপ্টারের বলতে পারো রিয়েল ম্যাথ, ঠিক আছে? এতক্ষণ করাইছি জাস্ট কনসেপচুয়াল জিনিসপাতি। একটি স্লাইড ক্যালিপার্স যার 50 ভাগ বিশিষ্ট ভার্নিয়ার স্কেলের দৈর্ঘ্য প্রধান স্কেলের ক্ষুদ্রতম 40 ভাগের সমান, এর সাহায্যে একটি বস্তুর দৈর্ঘ্য মাপা হলো। ভার্নিয়ার স্কেলের 0 দাগ মূল স্কেলের 27তম দাগকে সর্বশেষ অতিক্রম করে। তার মানে এই যে লাইনটা, এই লাইনের মাধ্যমে একটা ইনফরমেশন দেওয়া হয়েছে। ইনফরমেশনটা কি, আমরা বলছি আগেই যে ভার্নিয়ার স্কেলের 0 দাগ মূল স্কেলের যতটি দাগ অতিক্রম করে অথবা সর্বশেষ যে দাগটা অতিক্রম করছে ওইটা হলো গিয়া ভার্নিয়ার সমপাতনের মান। এই সরি, ভার্নিয়ার সমপাতন না, ভুল বলছি, প্রধান মানে কি বলে ভার্নিয়ার স্কেল, এই দাঁড়াও তো, হ্যাঁ ঠিক আছে, এটা হলো গিয়া প্রধান স্কেল পার্ট। আর প্রধান স্কেলটা শেষ হয়েছে তারপরে তো ভার্নিয়ার স্কেল শুরু হয়েছে, তার মানে প্রধান স্কেলের 27 নম্বর দাগটা অতিক্রম করছে তারপর ভার্নিয়ার স্কেলটা শুরু হয়েছে, তার মানে আমার এই যে 27 কিন্তু প্রধান স্কেলের পার্ট। তাহলে আর প্রধান স্কেলের পার্টটা আমরা কীভাবে প্রকাশ করি বলো তো? সূত্র কি, মেন স্কেল রিডিং m + v × vc না, বস্তুটির দৈর্ঘ্য তুমি যদি বের করতে চাও তোমার সূত্র কি, তোমার সূত্র হইল গিয়া m + v × vc, এই তো এই সেম সূত্র না? তাহলে এম এর মান কত, মেন স্কেল রিডিং প্রধান স্কেল পার্ট কিন্তু 27, যেহেতু 27তম দাগ অতিক্রম করছে তাহলে 27 অ্যাকচুয়ালি মিলিমিটার, বুঝছো, মিলিমিটার হবে, লিখলাম না পর একসাথে। প্লাস এই ভি মানে কি, ভার্নিয়ার সমপতন। ভার্নিয়ার সমপতনের পরিচয় কি, ভার্নিয়ার সমপতনের পরিচয় হলো ভার্নিয়ার স্কেলের যততম দাগ মূল স্কেলের যে কোনো দাগের সাথে মিলিত হবে বা মিলিত হওয়ার সব থেকে কাছে থাকবে
ওইটাই হলো গিয়ে ভার্নিয়ার সমাপতনের মান। যেমন এখানে এ লাইনে বসছে ভার্নিয়ার স্কেলের 33তম দাগ, আমার এতটুকু পড়ে হয়ে গেছে 33তম দাগ মিলিত হয়, তার মানে ভার্নিয়ার সমাপতনের মান 33। আমার আর এগুলো কিছু পড়ার দরকার নেই, কারণ এদিকে একটা তোমার আমি প্যাচ লাগানোর জন্য একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি। বলছি কি, বলছি যে দেখো ভাইয়া ভার্নিয়ার স্কেলের 33তম দাগ মূল স্কেলের 26তম দাগের সাথে মিলিত হয়। তাহলে এদিকে অনেক এটা কনফিউজ হবে, ভাইয়া ভার্নিয়ার সমাপতন হিসাবে আমি কি 33 বসাবো নাকি 26 বসাবো। বাট যারা আমার ক্লাস করছে, যারা মনোযোগী ছিল, তারা তো জানে যে মূল স্কেলের কত নাম্বার দাগের সাথে মিলিত হয় এটা ইম্পর্টেন্টই না, আমি দেখব ভার্নিয়ার স্কেলের কততম দাগটা মিলিত হইতেছে। ঠিক আছে, বলছি যে ভার্নিয়ার স্কেলে 33তম দাগটা মিলিত হইতেছে, শেষ। তাহলে ভার্নিয়ার সমাপতনের মান হলো গিয়ে 33 ইন্টু ভিসি, মানে কি ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবক আমি কীভাবে পাইতে পারি, মূল এই যে ভিসি সমান সমান এস বাই এন, এটা ভাবে পেতে পারি। এখন আবার অন্যভাবেও পেতে পারি, কনসেপচুয়াল সংজ্ঞার সাহায্যে। দেখো বলছি, প্রথমেই বলছি যে একটা স্লাইড ক্যালিপার্স যার 50 ভাগ বিশিষ্ট ভার্নিয়ার স্কেল। দেখো ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হলো গিয়ে 50 ভাগ, যদিও রিয়েল লাইফে এমন ভার্নিয়ার স্কেল নাই, এটা তো একটা কাল্পনিক অঙ্ক। এর দৈর্ঘ্য প্রধান স্কেলে ক্ষুদ্রতম 40 ভাগের সমান। তাহলে প্রধান স্কেলে ক্ষুদ্রতম 40 ভাগের মান কত, এটা কিন্তু 40 মিলিমিটার, তাই না? যেহেতু প্রত্যেকটা ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটার, তাহলে 40 ভাগের দৈর্ঘ্য কিন্তু 40 মিলিমিটার। তাহলে এটা এইভাবে লিখতে হবে আমার অঙ্কটা, যে ভার্নিয়ার স্কেল, তোমরা ফুল লাগবে, আমি জাস্ট ভার্নিয়ার স্কেলের 50 ভাগ সমান সমান কত, 40 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ সমান সমান কত, 40 ভাগ 50 মিলিমিটার। যদি ক্যালকুলেট করো 0 0 কাটাকাটি, 4/5 এর মান হলো কি 0.8 mm। দেখলা, এটা কিন্তু ভার্নিয়ার স্কেলে ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য। ওয়াও। আর আমি জানি, আমি যদি মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ থেকে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য বিয়োগ করে দিই, তাহলেই কি আমার ভার্নিয়ার ধ্রুবকের মান বের হয়ে আসবে। তাহলে ওটাই করি। আমি পড়ছিলাম যে ভিসি সমান সমান কি এমএসডি মাইনাস ভিএসডি, যাদের মনে আছে আর কি, আমার ক্লাস দেখছি যারা। তো মূল স্কেলে ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য হলো কি 1 মিলিমিটার, এটা থেকে বিয়োগ করবো ভার্নিয়ার স্কেলে ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য, যা হলো 0.8 মিলিমিটার। বিয়োগ করলে আমি পাবো 0.2 মিলিমিটার, আর এই 0.2 মিলিমিটারই হলো কি আমার ভার্নিয়ার ধ্রুবক। ঠিক আছে, এইটাই হলো কি আমার ভার্নিয়ার ধ্রুবক। তো এখানে জাস্ট আমি 0.2 বসাইয়ে দিলাম। ওকে, হ্যাঁ। অথবা এটা কিন্তু আমি এটা তো সংজ্ঞা হিসেবে দেখালাম, বাট আমরা চাইলে অন্যভাবে করতে পারতাম। কোনভাবে, 50 ভাগ বিশিষ্ট ভার্নিয়ার স্কেল, আমি সূত্র জানি ভিসি সমান সমান ডিরেক্ট যে এস বাই এন এর সূত্র জানি, ওই অনুসারে বসালেও কিন্তু হইতো। এস এর মান 1 মিলিমিটার আর এন এর মান কত, ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা কত, 50 না? তো তুমি যদি এটা করো, ওয়েট আ সেকেন্ড ভাই, এটা তো 0.02 আসে। কিছু কি ভুল করলাম? চিন্তা করতে হবে তো ভাইয়া, আসলে কি হইলো এটা। আচ্ছা, জিনিসটা যেটা হয়েছে আমি তোমার বুঝাইয়ে বলি। মেইনলি আমাদের যে সমস্যাটা হয়েছে গিয়া তোমার এই যে সূত্রটা এস বাই এন এর যে সূত্রটা, এই সূত্রটা মূলত আমাদের অলরেডি যে দুইটা ভার্নিয়ার স্কেল আবিষ্কৃত হয়েছে, কোন কোন, একটা হলো গিয়ে যেটার ভাগ সংখ্যা 10, আর একটা হলো গিয়ে যেটার ভাগ সংখ্যা 20। দেখো যেটা ভাগ সংখ্যা ছিল 10, ওটা কি বলতাম আমি, যে ভার্নিয়ার স্কেলের 10 ভাগ মূল স্কেলের ক্ষুদ্রতম 9 ভাগের সমান। আবার যেটা 20, ওটা বলতাম কি ভার্নিয়ার স্কেলের 20 ভাগ মূল স্কেলের কি 19 ভাগের সমান। ওই ক্ষেত্রে ওই সূত্রটা প্রযোজ্য এস বাই এন। বাট এই সংজ্ঞা থেকে আমি যেভাবে বের করি, এইটা হলো গিয়ে প্রত্যেক, তুমি যত টাইপ যে টাইপেরই বানাও না কেন ভার্নিয়ার স্কেল, প্রত্যেকটার ক্ষেত্রে ভার্নিয়ার ধ্রুবক তুমি এইভাবে বের করতে পারবে। এটা হলো গিয়ে মানে মোস্ট অ্যাকিউরেট। বাট তুমি তো বুঝতেছো এটা একটা কাল্পনিক ভার্নিয়ার স্কেল, এমন কখনো তোমার কোশ্চেনে কখনো দেবেই না স্কুল বা বোর্ডের এক্সামে। বাট যদি এমন তুমি নিজে বানাও, তাহলে দেখবা যে তোমার এই সূত্রটা ওই সময় আর কার্যকর নাই। এই এস বাই এন এর যে সূত্রটা ওই সময় এই সময় কাজ করবে না। যদি আমি এদিকে বলতাম যে যে এখানে যে 40-এর জায়গায় যদি আমি 49 দিতাম, যে প্রধান স্কেলের 49 ভাগের সমান, তাইলে আবার এই সূত্রটা ঠিকই কাজ করতো। বুঝছো? এখন বুঝছো না জিনিসটা? আশা করে বুঝতে পারছো।
আচ্ছা, তাহলে এখন এই যে ক্যালকুলেটটা করো তো, দেখো তো মান কত আসে তোমার। 33-এর সঙ্গে 0.2 2 দাগে গুণ করো, 2 গুণ করলে 66, যেহেতু 0.2 তাহলে আমার হবে 6.6। 6.6-এর সঙ্গে আবার 27 যদি আমি যোগ করি তাহলে আমার অ্যান্সার আসবে 33.6। 33.6 এককটা কী হবে? অবশ্যই মিলিমিটার হবে। কেউ আবার ভুলে মিটার দিও না, মিটারে কনভার্ট করতে চাইলে করতে পারো এখান থেকে। এই গেল আমার বস্তুটির দৈর্ঘ্য। এখন 2 নাম্বার কোশ্চেনে কী বলা হয়েছে? 2 নাম্বার কোশ্চেন এখানে কি জায়গা, হ্যাঁ জায়গা রাখছি। 2 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে মাপজোখের আগে, মানে ত্রুটি আছে কিনা আগে দেখতে হবে না? তো এগুলো কিন্তু মাপজোখের আগে আমরা দেখে নিই। কীভাবে দেখি? যখন এই যে মূল স্কেল আর ভার্নিয়ার স্কেলের যে চোয়াল আছে, তোমাদের মনে আছে কিনা জানি না, চোয়াল আছে যারা ছবি দেখো ক্লাস করো আর কি, এই চোয়াল যখন আমি মেশানো হয় তখন ভার্নিয়ারের যে শূন্য দাগটা আছে এটা মূল স্কেলের শূন্য দাগ থেকে 4 ঘর ডানে ছিল। আর আমি বলছি যখন দেখো ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ মূল স্কেলের শূন্য দাগের থেকে 4 ঘর ডানে, তার মানে এটা কিন্তু একটা পজিটিভ ত্রুটিকে মিন করতেছে। পজিটিভ ত্রুটিকে মিন, বস্তুটির প্রকৃত দৈর্ঘ্য তুমি যদি পেতে চাও, পরবর্তী পৃষ্ঠায় আমি সূত্রটা লিখে ফেলাই। প্রকৃত দৈর্ঘ্য হলো এল ইকুয়ালস টু এল প্রাইম মাইনাস ত্রুটি। ত্রুটি হিসাবে আমি আর প্লাস মাইনাস এরর লিখলাম না, কারণ আমি একটু আগে কোশ্চেন পড়লাম আর আমার কোশ্চেনে কিন্তু প্লাস এরর ছিল, মানে ধনাত্মক ত্রুটি। তার মানে আমার আগে যে আমি আপাত দৈর্ঘ্যটা পাইছিলাম ওইখান থেকে প্লাস মাইনাস এরর, ওইখান থেকে মানে আমি যে মানটা পাইছি ওটা একটু অতিরিক্ত মান পাইছি, অতিরিক্ত মানটা আমি এখানে বিয়োগ করে দিলেই আমি প্রকৃত দৈর্ঘ্যটা পাইয়ে যাব। তো আমি আমার ত্রুটির মান কত? ত্রুটির মান এখানে যে বলছে না যে 4 ঘর ডানে, মাপজোখের আগে যখন মূল স্কেল ও ফাইনাল স্কেল চল মেশানো হয় তখন ফাইনাল স্কেল 4 ঘর ডানে ছিল। 4 ঘর ডানে ছিল তার মানে কি 4 মিলিমিটার। কিন্তু এটা কিন্তু ডিরেক্ট দেখো, ভার্নিয়ার স্কেলের পজিটিভ নেগেটিভ ত্রুটি আর স্ক্রু গেজের পজিটিভ নেগেটিভ ত্রুটিতে কিন্তু একটু পার্থক্য আছে সূক্ষ্ম। ভার্নিয়ার স্কেলে যত ঘর ডানে বা বামে ছিল আমরা ডিরেক্ট লিখে দেবো যে এত মিলিমিটার, যেমন এদিকে 4 ঘর ডানে মানে একদম 4 মিলিমিটার। ঠিক আছে, পাইছিলাম জানি কত 33.6 সম্ভবত। এই 33.6 মিলিমিটার থেকে আমি 4 মিলিমিটার বিয়োগ করে দেব, তাহলে আমার হবে কত 29.6 মিলিমিটার। এইটাই হবে আমার কি প্রকৃত দৈর্ঘ্য। এক্সট্রিমলি সরি ভাইয়া। তো এই হলো কি আমার বলতে পারো ম্যাথটা। এটা যদি বোঝার ব্যাপার কি, এই যে পজিটিভ ত্রুটি নাকি নেগেটিভ ত্রুটি, যেহেতু বলছি ভার্নিয়ারের শূন্য দাগ মূল স্কেলের শূন্য দাগের ডানে 4 ঘর, আর যদি বলতাম ভার্নিয়ারের শূন্য দাগ মূল স্কেলের শূন্য দাগের থেকে 4 ঘর বামে, তাহলে কিন্তু আমার হয়তো নেগেটিভ ত্রুটি। ওই সময় কিন্তু অ্যাকচুয়ালি আমার মাইনাস মাইনাসে প্লাস হয়ে যেত মানটা ওই সময় কিন্তু, তাহলে আমার 33.6-এর সঙ্গে 4 যোগ হয়ে যেত 37.6 মিলিমিটার হয়তো আমার অ্যান্সার বা আমার প্রকৃত দৈর্ঘ্য। অঙ্কগুলো কিন্তু একদম সহজ, ঠিক আছে, অত কঠিন না, একটু কনসেপচুয়াল ম্যাথ। তো একটা জিনিস আমি তোমার ক্লিয়ার করে রাখি ভাই, এগুলো নিয়ে না বেশি চিন্তা করতে যাইও না, তাহলে দেখবো তোমার মনেও এমন এমন কোশ্চেন অ্যারেঞ্জ করছে ওগুলোর অ্যান্সার তোমার স্যাররাও দিতে পারবে না। এটা তাদের দোষ না, কারণ তারা নিজেরাও জানে না, তাদের শেখানোই হয় না কখনো। সো বেশি চিন্তা না, জাস্ট যতটুকু করাইছি এটাই অনেক অনেক অতিরিক্ত ছিল, মোর দেন ইনাফ। ঠিক আছে, যদি কেউ সব ক্লাস করে ঠিকভাবে তার এই চ্যাপ্টারে কখনো কোনো সমস্যার কথা না, প্রপারলি যদি রিভাইজ করে। নেক্সট আরেকটা ওই গেল আমার ভার্নিয়ার স্কেলের একটা ম্যাথ বা স্লাইড ক্যালিপার্সের ম্যাথ, এর একটা স্ক্রু গেজের ম্যাথ। ঠিক আছে, একটা স্ক্রু গেজের, এটা মনে করো মাইক্রোস্কোপের মাধ্যমে, মাইক্রোস্কোপ তো না মানে আমি খালি চোখে আর কি ওই পার্টটা দেখতেছি, যে পার্টের মাধ্যমে আমি রিডিংটা নেব, বা একটা তারের ব্যাস আমি মাপতেছি, তারের মাপের সময় আমি মানটা এইভাবে আসলো। এখন দেখি তো এর মানে কি, এই যে 7 মিলিমিটার 8 মিলিমিটার 9, এটা হলো তোমার কি রৈখিক স্কেল, লিনিয়ার স্কেল, রৈখিক স্কেল। ঠিক আছে, এই বেজ লাইন এরও কি গেছিল দেখো 7 8 9, মাঝখানে আবার দেখো 7.5 আছে, 8.5 আছে, 9.5 আছে। দেখো তো রৈখিক মানে এই যে এটার বলে আবার বৃত্তাকার স্কেল। এই বৃত্তাকার স্কেলটা শুরু হওয়ার আগে মেইন স্কেল বা লিনিয়ার স্কেলের কোন দাগ অতিক্রম করছে বলো তো? এটা কি 9 মিলিমিটার অতিক্রম করছে? না ভাই, 9 মিলিমিটারের পরে কিন্তু এদিকে আবার 9.5 মিলিমিটারও আছে, 9.5 মিলিমিটার। তার মানে ভালো কথা, আগে আমি সূত্রটা লিখে ফেলাই। সূত্র কি? সূত্র হলে গিয়া এল প্লাস সি ইন্টু এলসি, এলসি মানে লিস্ট কাউন্ট, সি মানে সার্কুলার মানে বৃত্তাকার স্কেলের পার্ট, আর এল মানে লিনিয়ার মানে সরলরৈখিক স্কেলের পার্ট। এখন কোনটার মান কত দেখো, আমার কিন্তু এল এর মান কত হয়েছে এদিকে 9.5, 9.5 প্লাস সার্কুলার কি, এটা আমি কীভাবে বুঝবো এটার মান কত?
এই বেস লাইন বরাবর তোমার এই বৃত্তাকার স্কেলের যত দাগ আসবে ওইটা হলো গিয়া সি এর মান। যেমন এখানে আসছে কি 90 আসছে না, তাহলে আমার সার্কুলার স্কেল কিন্তু 90, সার্কুলার স্কেল রিডিং হলো গিয়ে 90। তবে তারা চাইলে এদিকে 90 কেন, এদিকে 93 থাকতে পারতো না, এদিকে 47 থাকতে পারতো না, সব থাকতে পারতো। ঠিক আছে, যেটা যে সময় যা থাকবে ওই সময়টা বসে দেবা। ইন্টু এলসির ভ্যালু কত তাইলে বলো তো? এলসির ভ্যালু কি আমার অলরেডি দেয়া আছে? এলসির ভ্যালু কিন্তু আমার কোথাও দেয়া নাই, আমি কিন্তু এটা বের করতে পারি। এলসি মানে কি, তুমি পিচকে ভাগ করবা বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দিয়ে। পিচ কত এদিকে বলো তো? এটা একটা মজার বিষয়, সবসময় আমরা মুখস্থ করি যে পিচ মনে হয় অলওয়েজ 1 মিলিমিটার 1 মিলিমিটার, তেমনটা না। পিচ কত এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমার পিচ হলো কি অ্যাকচুয়ালি 0.5 মিলিমিটার। কারণ আমার দেখো এই যে মূল স্কেল কিন্তু 7 আর 8-এর মধ্যে 7.5 আছে, তার মানে আমার ক্ষুদ্রতম ঘরগুলো কিন্তু 0.5 মিলিমিটার করে, দেখতেছো? আর ক্ষুদ্রতম ঘরটি সাধারণত পিচ হিসেবে কাজ করে। এত প্যাচাইবে না তোমাদের কোশ্চেনের জীবনেও, সো প্যারা নাই, চিল। কত তাহলে পিচ কত? এলসি মান দেখো, এলসির মান হলো গিয়ে এলসি ইকুয়ালস টু উপরে হলো গিয়ে পিচের মান হলো গিয়ে 0.5 মিলিমিটার, আর নিচে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত দেখো, এখানে অলরেডি তুমি দেখতে পাইতেছো 90, 95, 85, তাহলে তো অবশ্যই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 50 তো হবে না, যেহেতু 50 থেকে অলরেডি ক্রস করছে, তার মানে আমার ধরতে হবে এখানে 100 ধরে নিতে হবে। ঠিক আছে, কারণ নর্মালি ভাগ সংখ্যা 50 অথবা 100 হয়, তো এখানে 100 হবে। যদি 100 হয় তাহলে আমার লিস্ট কাউন্টের ভ্যালু কত হবে? 0.005 মিলিমিটার। তার মানে এই স্ক্রু গেজের সাহায্যে আমি 0.005 মিলিমিটার পর্যন্ত ক্ষুদ্রতম মানে নির্ভুলভাবে পরিমাপ করতে পারবো। আর এরপরে জাস্ট এর গুণিতক আকারে আমি মানগুলো পাবো। মনে করো যখন আমার এই সি এর ভ্যালু 1, তখন আমার এটার এই পুরোটুকু একসাথে মানে বলতে পারো তুমি বৃত্তাকার স্কেল পার্ট, আর এটা হল গিয়া রৈখিক স্কেলের পার্ট। ঠিক আছে, এই মোট মনে করো ওই সময় হবে তাহলে 0.005 মিলিমিটার। আবার যখন এটার মান হবে 2, তখন এটাও মান হবে কত? 2-এর সঙ্গে গুণ করলে কত? 0.01 মিলিমিটার হবে। বুঝছো তো? এইভাবে আর কি আমরা পরিমাপগুলো পাবো। এই গেল আমার প্রথম। এখনো তো করিনি, এলসি ভ্যালু কত? 0.005। এখন জাস্ট ক্যালকুলেটর এটা সমাধান করে ফেলো। 9.5 প্লাস 90 ইন্টু 0.005, মিলাই নেই আবার, সবসময় কিন্তু মিলাবা। ঠিক আছে, কারণ ভুল ত্রুটি হয়ে যেতে পারে। 9.95 এত মিলিমিটার। বুঝছো? এটা হলো কি আমার এই তারের ব্যাস। তবে তারা চাইলে একটু চালাকি করতে পারতো, কী করতে পারতো দেখো, আমরা কিন্তু স্ক্রু গেজের সাহায্যে সাধারণত তারের ব্যাস বা কোনো একদম মনে করো তোমার চুলের পুরুত্ব পর্যন্ত কিন্তু মাপা যেতে পারে। তো আমরা কিন্তু ব্যাস বা আউটার যে কী বলে ব্যাসটা আছে বা বহির্ব্যাস, ওইটা কিন্তু পরিমাপ করতে পারি। তবে তারা যদি চায় যে যদি এখানে কোশ্চেন করতো ব্যাস না বলে যদি ব্যাসার্ধ বলতো, এই ব্যাসার্ধ কিন্তু আমরা ডিরেক্টলি স্ক্রু গেজের সাথে বের করতে পারি না, আমরা কিন্তু অ্যাকচুয়ালি ব্যাসই বের করি। তার মানে এই যে রিডিংটা আমি পাইছি এর মাধ্যমে কিন্তু আমি ব্যাস বের করছি। বাট এখানে যদি কোশ্চেনে ব্যাসার্ধ চাইতো তাহলে কী করতাম জানো? এই যা করছি সব করতাম, তারপরে জাস্ট এই ব্যাসকে 2 দিয়ে ভাগ করে দিতাম, তাইলে আমার ব্যাসার্ধটা বের হয়ে আসতো। ওকে, আচ্ছা। 2 নম্বর, মাপযোগ শুরু হওয়ার আগে, এবার আবার একটা ত্রুটি। মাপযোগ শুরু হওয়ার আগে দেখা গেল যে কি দেখা গেল? বৃত্তাকার স্কেলের শূন্য দাগ রৈখিক স্কেলের শূন্য দাগের থেকে 7 দাগ উপরে। আচ্ছা, এখন এদিকে একটা বিষয় আছে। আমি যখন একটা টেকনিক শিখে দিয়েছিলাম যে ভাই, মনে করতে পারে যে অনেকে যে যখনই দেখবে যে বৃত্তাকার স্কেলে শূন্য দাগটা, মনে করে এই যে বৃত্তাকার স্কেলে শূন্য দাগটা মনে কর মাপযোগ শুরু হওয়ার আগে, ঠিক আছে, যখন কোনো এই বস্তুটা আমি রাখি নাই স্ক্রু গেজে, তখন যখন আমি মিলাইলাম সব কিছু, তখন দেখলাম যে এই যে বৃত্তাকার স্কেলটা দেখছো, এই বৃত্তাকার স্কেলের শূন্য দাগটা মনে করো এটা হলো বেস দিলে, অথবা রৈখিক স্কেলের শূন্য দাগ এই বরাবর আছে। ঠিক আছে, এই রৈখিক স্কেলের শূন্য দাগে যদি উপরে থাকে, তার মানে কি? তার মানে কিন্তু এই ত্রুটিটা অনেকে মনে করতে পারে এটা যেহেতু উপরে তার মানে এটা পজিটিভ ত্রুটি, তা না ভাই, এটা কিন্তু একটা নেগেটিভ ত্রুটি। আমি এটা দেখো এই বৃত্তাকার স্কেলের শূন্য দাগ যখন উপরে থাকে তখন এটা নেগেটিভ ত্রুটি, আর বৃত্তাকার স্কেলের শূন্য দাগ যখন এই বেস লাইনের নিচে থাকে ওইটারে আমরা বলবো পজিটিভ ত্রুটি। ওকে, এখন এখানে কি বলা আছে যে বৃত্তাকার স্কেলের শূন্য দাগটা কি রৈখিক স্কেলের শূন্য দাগের চেয়ে উপরে আছে, 7 দাগ উপরে। আচ্ছা, যেহেতু উপরে আছে, বৃত্তাকার স্কেলের শূন্য উপরে আছে, তার মানে এটা কিন্তু একটা নেগেটিভ ত্রুটি। এতটুকু আমরা বুঝছি না? এটুকু আমরা জানা লাগবে প্রথমত। আচ্ছা, 2 নম্বর নেক্সট পেজে না, এদিকেই করার চেষ্টা করতেছি। 2 ঠিক আছে, আগে প্রকৃত দৈর্ঘ্য বের করবো। এল প্রাইম ইকোয়াস টু, আমি একটা এল পাইছি না আগে, এই যে 9.95 মিলিমিটার, 9.95 মিলিমিটার, এটারে যে আমি বিয়োগ করতে হবে এরর মাইনাস
মাইনাস দিয়ে আবার ডিরেক্ট এরর লিখে দেবে না, বিয়োগ এটা সূত্রের বিয়োগ। আর এরর কিন্তু এটা কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে এটা কিন্তু একটা নেগেটিভ এরর। কি এর একটা নেগেটিভ এরর। তাহলে পরবর্তী লাইনে মাইনাস মাইনাসে আমরা কিন্তু প্লাস বসাই যেতে পারি, মাইনাস মাইনাসে প্লাস, তারপরে জাস্ট এরর। এখন এররের ভ্যালুটা আমার জানা লাগবে। এখন অনেকে আবেগের বশবর্তী হয়ে, বয়সটা যেহেতু আবেগের বশবর্তী একটা কাজ করে ফেলাতে পারে যে এখানে ডিরেক্ট 7 বসাই ফেলা যায়। বাট ভাইয়া তাইলে অঙ্কটা তোমার হবে না, কখনোই হবে না। এটা হলো গিয়ে ভার্নিয়ার স্কেল আর হলো গিয়ে স্ক্রু গেজের এই এই ত্রুটি, শূন্য ত্রুটি রিলেটেড প্রবলেমের মধ্যে একটা মানে পার্থক্য বলতে পারো। ওদিকে আমি ডিরেক্টলি যত ঘর ডানে বা বামে ছিল ডিরেক্ট ওইটাই ছিল আমার ত্রুটির মান, বাট এইখানে তত ত্রুটির মান না। কেন না? এই কোশ্চেনের অ্যান্সার কি কেউ জানো? তাহলে কত ত্রুটির মান, তাহলে কত হতে পারে বলো, তোমার কি মনে হয়? কেউ কেউ হয়তো বা বুঝেও গেছে। আমার অ্যাকচুয়ালি যত দাগ, এই যে 7 দাগ না, এর সঙ্গে আমার ওই অঙ্কে লঘিষ্ঠকরণের যে মানটা, এই মানটা অ্যাকচুয়ালি আমার গুণ করতে হবে, তাইলে আমি আলটিমেট ত্রুটিটা পাবো। বুঝছো? তো আমি একটু পরে আরেকটা শর্ট টেকনিক শিখাবো, শর্ট টেকনিক না, ওটা অ্যাকচুয়ালি ইজিয়ার এর থেকে, বাট এটার মেন নিয়মটা আগে আমি বলে যেতেছি। তো তোমার দিকে 7 দাগ, তো তোমার এই যে 0.005-এর সঙ্গে তুমি 7 গুণ দেবা। কেন গুণ করতেছো তুমি? কারণ এই 0.005 মিলিমিটার একটা দাগকে রিপ্রেজেন্ট করতেছে, একটা দাগকে। এদিকে তোমার 7টা দাগ, তো এই জন্য আমি অ্যাকচুয়ালি 7-এর সঙ্গে গুণ দেই। 7 দিয়ে গুণ দিলে কত হবে অ্যান্সারটা? 0.005 ইন্টু 7 কত? 35, হ্যাঁ 0.035, 0.035 এত কি মিলিমিটার। এইটা হলো গিয়ে তোমার অ্যাকচুয়ালি ত্রুটির মান। আচ্ছা বসে তো আগে এইভাবে করি ম্যাথটা, তারপরে আমি একদম শর্ট টেকনিক শিখিয়ে দেবো। এই এত মিলিমিটার এত মিলিমিটার যোগ করলে আমার ফাইনাল অ্যান্সার কত আসে? 9.985 এত মিলিমিটার আসে আমার ফাইনালি এই তারের, এই যে তারটার প্রকৃত ব্যাস। ওকে, তারের প্রকৃত ব্যাসের মান হলো গিয়ে এইটা হবে। বাট শর্ট টেকনিকটা কি ভাইয়া? এখন ওইটাতেই আসছে যে শর্ট টেকনিক কি। শর্ট টেকনিক হলো আমি একবারে যদি মনে করো প্রকৃত দৈর্ঘ্য আমি বের করবো, প্রকৃত দৈর্ঘ্যের সূত্র কি? এল প্রাইম ফুল সূত্র, ফুল সূত্র এমন না তোমার, মানে এখানে তো আমি ডিরেক্ট এল বসাই দিয়েছি, মানে তোমার কি বলে, মানে আপাতত দৈর্ঘ্যটার দিকে আমি ডিরেক্ট আগে বসাই দিয়েছিলাম। বাট আমি যদি একদম অরিজিনাল সূত্রের দিকে থাকে, এটা মানে অনেকটা মানে কি বলো কনফিউজিং জিনিস। মানে এখানে এবার এল লিখছি, এটার মানে আবার এল মানে, আচ্ছা যাক ওসব না যায়। আমার আগে তো এটা আমার আপাত দৈর্ঘ্য এই সূত্র না আপাত দৈর্ঘ্যের, তাহলে আমি লিখবো এল প্লাস সি ইন্টু এল সি। মানে এদিক দিয়ে কি, এটা তো নেগেটিভ ত্রুটি, তাই না? নেগেটিভ ত্রুটি, তার মানে মাইনাস মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে। আচ্ছা যাক আমি ওইদিক না যেতেছি। দেখো এর মধ্যে একটা জিনিস আমি করব, কি করব, এল এর মান তো কি, রৈখিক স্কেল পার্ট তো এই যে 9.5, এটা ঠিক আছে, এটাই কোনো সমস্যা নেই। প্লাস এটা হলো গিয়ে প্লাস সি ইন্টু এলসি। এখন এলসির যে মান, এলসির মানেও কিন্তু কোনো চেঞ্জ নেই। এলসির মান আমি কত পাইছি? 0.005, 0.005। আচ্ছা বুঝলাম। তাহলে এখন কি হয়েছে? এখন কাহিনী হলো আমার যে সার্কুলার স্কেল রিডিংটা ছিল, বাট বা আমার যে এই যে বৃত্তাকার স্কেলের কি 90তম দাগটা ছিল না এই বেজ লাইন বরাবর, 90, আগে 90 লেখো তো, 90 লেখো না, আচ্ছা 90 মনে করো, মনে মনে নেও 90। সি এর মান আগে তো জাস্ট 90 বসাইতেছিলাম, বাট এখন আমি 90 বসাবো না। এখন আমি কি করব, তোমার এদিকে কি 7 দাগ উপরে না বসে, বসে কি 7 দাগ উপরে, এই জন্য তুমি যেহেতু উপরে আছে, তুমি জাস্ট এই সময় যদি এইভাবে করতে চাও, তাহলে তুমি 90-এর সঙ্গে আরও 7 যোগ করে নেবা। তাহলে 90-এর সাথে যোগ করলে কত হয়? 97 হয় না? এখন এই ম্যাথটা একটু করে দেয়, একদম ডিরেক্ট তোমার অ্যান্সার চলে আসবে, একদম ডিরেক্ট। ঠিক আছে, 9.5 প্লাস 97 ইন্টু 0.005, ডিরেক্ট অ্যান্সার এসে যাবে তোমার। এই যে 9.985 মিলিমিটার। এই চালাকিটা তোমরা করতে পারো, যার মানে যদি এমসিকিউ আসে, কখনো আসে এত কঠিন প্রশ্ন, তাইলে এইভাবে তুমি অঙ্কটা সলভ করে ট্রাই করবা। ঠিক আছে, তাহলে অনেক সুবিধা হবে। কি চিন্তা করবা,
এই সূত্র এল প্লাস সি ইন্টু এল সি, এটা সূত্র। আচ্ছা ত্রুটি আছে, সমস্যা নেই। এল এর জায়গায় থাকবে, এল সি এল সির জায়গায় থাকবে, এই দুইটা কোনো চেঞ্জ নেই, জাস্ট পার্থক্য লেগে এই সার্কুলার স্কেল রিডিংয়ে। ঠিক আছে, আমি দেখতে পাইতেছি যে আমার কত, আমার 90 আসছে, বাট যেহেতু আমার পরিমাপ করার আগে 7 দাগ উপরে ছিল, এই জন্য আমি 90-র সঙ্গে আরও 7 যোগ করে নিলাম, 97। ঠিক আছে। হুম। আর যদি 7 দাগ নিচে থাকতো, এই যে বৃত্তাকার স্কেলে 0 দাগটা মনে করো আগে এদিকে ছিল, 7 দাগ নিচে, তাহলে কি করতাম, তাহলে আমি বিয়োগ করে দিতাম 90 থেকে 7। বুঝছো ভাইয়া? এই জিনিসটাই জাস্ট একটু বোঝার বিষয় ছিল। আশা করি পারবা, এই এত কঠিন ম্যাথ আশা করি কখনোই দেবে না, তাও আমি শিখেই রাখলাম যাতে কেউ না বলতে পারে যে আমি এটা করাই নাই। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত? প্রস্থচ্ছেদের ক্ষেত্র, আচ্ছা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র আগে জানতো। প্রস্থচ্ছেদ কিছুই না, মনে করো একটা তার, এই একটা তার, এই তারের মনে করো একটা স্লাইস নিলাম, এই একটা স্লাইস, এই স্লাইসটা কাইটা মনে করো এখানে আমি এদিক বরাবর দেখতেছি, এই যে স্লাইসটা আমি উপর দিয়ে দেখতেছি, টপ ভিউ, ওকে। তো এই স্লাইসটার এটা এটা লাগে প্রস্থচ্ছেদ বা ক্রস সেকশন, ক্রস সেকশনাল এরিয়া বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র কি? এটা তো একটা বৃত্ত না, এটা বৃত্ত, তাহলে অবশ্যই সূত্র কি? পাই আর স্কোয়ার। অ্যান্ড আর এর ভ্যালু কত? আর মানে কি? ব্যাসার্ধ, মানে তারের ব্যাসার্ধটাই হলো অ্যাকচুয়ালি আর এর মান। দেখো তারের ব্যাস তো আমি বের করলাম, এরপর প্রকৃতটাই বের করি। তারের ব্যাস বের করলাম না, 9.985 মিলিমিটার। এটারে তুমি যদি 2 দিয়ে ভাগ করো, দেখো তো অ্যান্সার কত আসে। 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে আমার অ্যান্সার আসে 4.9925। তাহলে আমার জাস্ট এই যে আর এর জায়গায় 4.9925 এইটা বসাবো, তাইলে আমার কি এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের হয়ে যাবে। এটা আমি অ্যান্সার বের করি, দেখো কত হইল অ্যান্সার, 78.304। আর একক কী হবে? এইটার একক কী ছিল? মিলিমিটার না, তাহলে তো এটার একক হবে মিলিমিটার স্কোয়ার। তুমি আবার চাইলে এটা মিটার স্কোয়ারেও নিতে পারো, কিলোমিটার স্কোয়ারেও নিতে পারো, ঠিক আছে, যা ইচ্ছে করতে পারো, এত দরকার নেই। ওকে, 9 নম্বর ম্যাথ, আমরা প্রায় শেষের কাছাকাছি চলে আসছি। 9 নম্বর দাগ কি বলছে? সেন্টিমিটার দাগ কাটা একটা স্কেল। দেখো আমাদের যে এক্সামগুলোয় সাধারণত রৈখিক বেশিরভাগ ম্যাথ দেয় আপেক্ষিক ত্রুটি আর চূড়ান্ত ত্রুটি, এই রিলেটেড বা পরম ত্রুটি, এগুলা মূলত স্ক্রু গেজ আর ভার্নিয়ার ধ্রুবকে না অত বেশি ম্যাথ খুব একটা দেয় না, বাট মাঝে মধ্যে দিয়ে দেয়, আর দিলে তারা চাইলে অনেক এক্সট্রিম পর্যায়েও নিয়ে যেতে পারে। আর আমি যা যা শিখেছি এর বাইরে আশা করি কিছুই দেবে না। 9 নম্বর, সেন্টিমিটার দাগ কাটা একটা স্কেলের সাহায্যে দেখা যাচ্ছে দৈর্ঘ্য 17 দাগ, প্রস্থ 13 নম্বর দাগ, উচ্চতা 9 নম্বর দাগের কাছাকাছি। বুঝলাম। এবং ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত? আমি একটু তাড়াতাড়ি লিখি, ঠিক আছে। আচ্ছা দেখো, আমার এখানে চূড়ান্ত ত্রুটির মান কি বইলা দিয়েছে তারা, বা পরম ত্রুটির মান কিন্তু তারা বইলা দেয় না, বাট আমার এখানে বুঝে নিতে হবে যে পরম ত্রুটির মান কত বলো তো। যেহেতু আমার মেন স্কেলটা কি সেন্টিমিটার দাগ কাটা, কিন্তু যেহেতু সেন্টিমিটার দাগ কাটা, এর জন্য আমার পরম ত্রুটির মান হলো গিয়া পয়েন্ট, দেখো সেন্টিমিটার দাগ কাটা স্কেল, তার মানে এই স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য হলো গিয়ে 1 সেন্টিমিটার, আর 1 সেন্টিমিটার অর্ধেক কত? 0.5 সেন্টিমিটার না। তো এইটা হলো গিয়ে আমার পরম ত্রুটি, পরম ত্রুটির মান হলো গিয়ে 0.5 সেন্টিমিটার। কিন্তু যদি এদিকে কিলোমিটার দাগ কাটা থাকতো, কিলোমিটার দাগ কাটা একটা স্কেল, তাহলে কিলোমিটার দাগ কাটা স্কেলের আমার ক্ষেত্রে পরম ত্রুটির মান হইতো 0.5 কিলোমিটার। যদি মিলিমিটার দাগ কাটা হইতো, তাহলে ওইটার সাপেক্ষে আমার পরম ত্রুটি হইতো 0.5 মিলিমিটার। এই জিনিসগুলো একটু মাথায় খেয়াল রাখবা। সবসময় ডিরেক্টলি বলে দেয় না পরম ত্রুটির মান, মাঝে মাঝে একটু কারসাজি করে, আবার পার্সেন্টেজের সাহায্য করে। আমি সামনে মেবি একটা অঙ্ক দিচ্ছি, ওটা করাবো। দাগ কাটা, দেখো ভাই এতক্ষণ কে কী করছো জানি না, বাট পরবর্তী এখন থেকে যে কটা ম্যাথ করবো প্রত্যেকটা সুপার লেভেলের ইম্পর্টেন্ট, তোমার মূলত বোর্ড এক্সামের জন্য, ঠিক আছে, খেয়াল দাও। এখন দৈর্ঘ্য কত পাইছো? দৈর্ঘ্য কিন্তু 17 দাগের কাছাকাছি, মানে আমার দৈর্ঘ্য আগে ছিল 17 দাগ বলতে বুঝিয়ে দিচ্ছে, কিন্তু এদিকে কিন্তু 17 মিলিমিটার না, ঠিক আছে, সেন্টিমিটার দাগ কাটা না, 17 দাগ মানে কিন্তু 17 সেন্টিমিটার, অনেকে বেড়া যেতে পারে। তাহলে আমার দৈর্ঘ্য, যদি ত্রুটি এই পরম ত্রুটিটা যদি কনসিডার করি, তাহলে আমার দৈর্ঘ্য হলো গিয়ে 17, যেহেতু 17 কাছাকাছি, তাহলে 17 প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার। প্রস্থ কত? 13 কাছাকাছি, তাহলে 13 প্লাস মাইনাস 13 থেকে 0.5 বেশি অথবা 0.5 কম, হাইয়েস্ট রেঞ্জটা ধরে নিছি। 0.5 হলো কি আমার আনসার্টেনটি, অনিশ্চয়তা, পরম ত্রুটি। উচ্চতা কত? 9 দাগের কাছাকাছি।
তাহলে 9 প্লাস মাইনাস 0.5 এত কি সেন্টিমিটার, মিলিমিটার দিয়ে দিতে যাও না যেহেতু এটা সেন্টিমিটার দাগ কাটা স্কেল। 9 সেন্টিমিটার প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার। আচ্ছা বুঝলাম। এখন আমি তাহলে আমাদের সর্বোচ্চ দৈর্ঘ্য কত হতে পারে এগুলো কিন্তু আমার সুন্দর করে লিখবা, ঠিক আছে? আমি এত সুন্দর করে লিখবো না, আপাতত সময় নেই আমার কাছে। যেহেতু ক্ষেত্রফল পরিমাপের আপেক্ষিক ত্রুটি চাইছে, আমার প্রথমে নর্মাল ক্ষেত্রফলটা বের করতে হবে। আমরা যে এই যে পাইলাম না, এই একটা মজার বিষয় দেখছো, আমি এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই দিয়েছি, বাট একটা কারসাজি করা হয়েছে। কারসাজিটা কি? এখানে আমি বলছি ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি। ক্ষেত্রফলের সময় তো আমি জাস্ট দৈর্ঘ্য আর প্রস্থ নিয়ে কনসার্ন, আমার কিন্তু অ্যাকচুয়ালি উচ্চতা লাগে না কোনো কাজে, বাট আমি এটা দিয়ে দিছি। কারণ অনেকেই আমি যেখানে বলছি ক্ষেত্রফল পরিমাপে এই জিনিসটাই খেয়াল করবে না, তারা ডিরেক্টলি অঙ্ক করা শুরু করবে। তারা এই নর্মালি উদাহরণ তোমার বইতে কিন্তু আয়তন পরিমাপের ক্ষেত্রে আপেক্ষিক ত্রুটির অঙ্ক দেয়া, তারা ওই যেহেতু দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা তিনটা দেখছে, তারা কিন্তু আয়তন পরিমাপের অঙ্কটা করে ফেলাইবে। বাট এই জন্যই কোশ্চেন ভালোভাবে পড়তে হবে। এখানে বলছি ক্ষেত্রফল পরিমাপে, তার মানে আমি জাস্ট এই দৈর্ঘ্য আর প্রস্থ নিয়ে কাজ করবো। ওকে, আচ্ছা নর্মাল ক্ষেত্রফল কত? অতএব আমি নিজে কিন্তু নর্মাল ক্ষেত্রফল আমি লেখছি কিনা, আমি কেন ওই যে অভ্যাস আয়তন লিখি, ক্ষেত্রফল মানে এই ত্রুটি বিবেচনা না করে ক্ষেত্রফল, নর্মাল ক্ষেত্রফল। দৈর্ঘ্য প্রস্থ গুণ করো, 17 গুণ 13, 221। 221 যেহেতু এগুলো সব কিছু সেন্টিমিটারে ছিল, তাহলে সেন্টিমিটার স্কোয়ার। ওকে, আচ্ছা এখন সর্বোচ্চ আমার দৈর্ঘ্য মানে আমি সর্বোচ্চ ক্ষেত্রফলটা বের করব আর সর্বনিম্ন ক্ষেত্রফলটা আমি বের করব। সর্বোচ্চ ক্ষেত্রফল কত বলো তো? মানে ম্যাক্স একদম, এই যে সর্বোচ্চ ক্ষেত্রফল কত? এই সময় আমি সর্বোচ্চ দৈর্ঘ্য নেব, সর্বোচ্চ প্রস্থ নেব, তাইলে তো আমি সর্বোচ্চ ক্ষেত্রফল পাবো। 17.5 গুণ 13.5 করো। কত হলো? 236.25 সেন্টিমিটার স্কোয়ার। আবার সর্বনিম্ন ক্ষেত্রফল, এই সময় আবার সর্বনিম্ন দৈর্ঘ্য সর্বনিম্ন প্রস্থ নিতে হবে, তার মানে 16.5 গুণ 12.5। তুমি যদি এটা করো তাহলে কত পাবা? 206.25। এখন তুমি যখন সর্বোচ্চ ক্ষেত্রফল বের করছিল, তখন ক্ষেত্রফল নির্ণয়ে পরম ত্রুটি কত এটা বের করতে হবে। ক্ষেত্রফল নির্ণয়ে পরম ত্রুটি কত? আবার তুমি যখন সর্বনিম্ন ক্ষেত্রফল বের করলা, তুমি ক্ষেত্রফল নির্ণয়ের পরম ত্রুটিটা বের করবা। কীভাবে বের করবা? এই নর্মাল ক্ষেত্রফলের সঙ্গে তুলনা করে। যেমন এইখানে 221 ছিল, এখানে 270.25, তার মানে এই ক্ষেত্রে এবার লেখবা কিন্তু সুন্দর মতো সাজাইয়া যে এক্ষেত্রে সর্বোচ্চ ক্ষেত্রফল নির্ণয় মানে ক্ষেত্রফল নির্ণয় চূড়ান্ত ত্রুটি কত, বিয়োগ করো। 236 এটা বিয়োগ করলে কত হবে? 15.25 চূড়ান্ত ত্রুটির মান, ক্ষেত্রফল নির্ণয়ের চূড়ান্ত ত্রুটির মান, ঠিক আছে? আর এইটা হলো গিয়া নর্মাল তোমার দৈর্ঘ্যবস্তু উচ্চতা নির্ণয়ের চূড়ান্ত ত্রুটির মান। আর এই ক্ষেত্রে কত তোমার চূড়ান্ত ত্রুটির মান? এটা যদি বিয়োগ কর 206 আর 221, তাহলে তোমার সম্ভবত কত আসে? 14.75 নাকি 200, সরি 221 মাইনাস 206.25, হ্যাঁ 14.75। তো এখন তোমরা আমারে বলো, আমরা সবসময় ত্রুটি যদি আমরা মানুষটা তো খারাপ, আমরা নিজের দোষ অনেক কমাইতে চাই, বাট ফিজিক্স অনেক ভালো, এদিকে নিজের দোষ আরও বাড়াই বাড়াই বলে। তাহলে আমরা চূড়ান্ত ত্রুটি হিসেবে কোনটা নেব বলো তো? এটা একটু কম, এটা একটু বেশি। আমরা সবসময় সর্বোচ্চ যে মানটা পাইছি চূড়ান্ত ত্রুটি, ওই মানটা কনসিডার করব। সর্বোচ্চ মানটিকে চূড়ান্ত ত্রুটি বা পরম ত্রুটি ধরে পাই ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে। এখন আমি বের করতে বলছি ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত। তা আপেক্ষিক ত্রুটির সূত্র কি? আপেক্ষিক ত্রুটির সূত্র হলো গিয়া উপরে থাকবে পরম ত্রুটি, পরম ত্রুটির মান কত? এই যে পাইলাম সর্বোচ্চটা কনসিডার করে 15.25, আর নিচে থাকবে এটা কি? এটাকে আমি বের করতেছি ক্ষেত্রফল, এগুলো কিন্তু পুরো লাগবে তোমরা। ক্ষেত্রফল নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি সমান সমান ক্ষেত্রফল নির্ণয়ের পরম ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত ক্ষেত্রফল। পরিমাপকৃত ক্ষেত্রফল বলতে বুঝিতেছি এই 221কে, ঠিক আছে?
এটা হলে আমার আপেক্ষিক ত্রুটির সূত্র গেল। বাট এরপরে আমরা এই জিনিসটা অ্যাকচুয়ালি শতকরায় প্রকাশ করি, এই জন্য এটা লিখতে পারি শতকরায় প্রকাশ ইন্টু 100%। ওকে, এখন যদি করো 1525কে 221 দিয়ে ভাগ করো, 1525 ডিভাইডেড বাই 221, কত হইল অ্যান্সার? 6.9। ওয়াও, গুড। তাহলে আমার এই যে 6.9% পাইলাম, এটাই কিন্তু আমার আপেক্ষিক ত্রুটির মান। কখন? ক্ষেত্রফল পরিমাপের ক্ষেত্রে। বাট আমরা যখন অঙ্কগুলো করব, তোমার আয়তন পরিমাপের ক্ষেত্রে আপেক্ষিক ত্রুটির মান কিন্তু অন্য একটা হবে। আশা করি তোমরা মানে কনসেপ্টটা বুঝে গেছো, আর কনসেপ্ট বুঝলে ইনশাল্লাহ এটা কোনো ব্যাপারই নেই অঙ্কটা, টু বি অনেস্ট। ওকে, তাহলে আমি নেক্সট অঙ্কে যাই। 10 নাম্বার কী বলছে, এটা এই যে মিটার স্কেলের সাহায্যে একটি গোলকের ব্যাস পাওয়া গেল 20 মিলিমিটারের কাছাকাছি। ওকে, যেহেতু মিটার স্কেলে ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য মিলিমিটার পর্যন্ত, 1 মিলিমিটার পর্যন্ত, 20 মিলিমিটার পর্যন্ত পাওয়া গেল। গোলকটির আয়তন পরিমাপের আপেক্ষিক ত্রুটি কত? এটা একটা চমৎকার অঙ্ক। আমার আপেক্ষিক ত্রুটি জানতে চাইছে আয়তন পরিমাপের ক্ষেত্রে। তাহলে নর্মাল গোলকের আয়তন কত? গোলকের নর্মাল আয়তন হলো গিয়ে 4/3 পাই আর কিউব, যেমনটা বলছি। তুমি জাস্ট এই সূত্রে লেখবা কিন্তু সুন্দর মতো সব, 4/3 পাই আর কিউব। এখন তুমি জাস্ট আর এর জায়গায় যেহেতু 20 মিলিমিটার পাইছো, তুমি 20 দিয়েই করে ফেলো 4/3। এস এককে নেওয়া লাগবে না, বুঝছো? এত সময় নেই এখন আর। 4/3 ইন্টু পাই, আচ্ছা আর এর ভ্যালু কত? 20 কিউব। তোমার যে একটা মান পাইলা তুমি, মানটা কত? মানটা হলে গিয়ে তোমার 33,510.321। এত কি, যেহেতু মিলিমিটার এককে বসেছে তাহলে এত মিলিমিটার কিউব। ওকে, এখন তুমি যদি যেহেতু আয়তন পরিমাপের আপেক্ষিক ত্রুটি জানতে চাইছি, তোমার প্রথমে আয়তন পরিমাপের পরম ত্রুটিটা বের করতে হবে। এখন তুমি পরম ত্রুটি তুমি কীভাবে বের করবা? তুমি সর্বোচ্চ আয়তনটা বের করবা, এরপর সর্বনিম্ন আয়তনটা বের করবা। এখন সর্বোচ্চ আয়তন যদি বের করতে চাও, তাহলে তোমার অবশ্যই এই সর্বোচ্চ ব্যাসার্ধ বসাইতে হবে। ওই সরি, একটু তো ভুল করে ফেলাইছি। এদিকে ব্যাস পাওয়া গেছিলো 20 মিলিমিটারের কাছাকাছি, আমি তো ডিরেক্ট আর এর মান বসাই দিচ্ছি। আর এর মান তাহলে কত? আর এর মান তো তাহলে 20 না, আর এর মান তো তাহলে 10। সরি, এক্সট্রিমলি সরি ভাই, মান তো তাহলে এটা হবে না। দাঁড়াও, ডিরেক্ট মানটা লিখে ফেলাই। অ্যান্সার হবে 4,188। দেখো পুরোটা ভুল গেল, সরি। দেখছি তোমার প্রশ্ন বারবার পড়তে আমি পড়ি নেই, ভুল করছি। 4,188, 4,188.79 এত মিলিমিটার কিউব। এখন আমি এদিকে 4/3 4/3 ইন্টু, আচ্ছা একটা কাজ করি, অঙ্কটা তোমার একটা কাজ করলে কেমন হয়? দাঁড়াও, এই ম্যাথটা আমার 4/3 পায়ের কিউব, যেহেতু আমার ব্যাস দেওয়া আছে, আমি না ব্যাসার্ধ এই সূত্র না নিয়ে আমি ডিরেক্ট ব্যাসের সূত্রে কনভার্ট করি। ব্যাস সূত্রে যদি আমি কনভার্ট করি তাহলে 4/3 পাই আর কিউব। আর কিউব মানে কি? ডি আর মানে তো হলো কি D/2, তার মানে এদিকে আছে, সরি হ্যাঁ, ডির উপরে কিউব আছে, আর টুর উপরে কিউব মানে কি 4 দুগুণ, মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। কাটাকাটি টাটাটি করলে 1/6 ইন্টু পাই ডি কিউব। এখন জাস্ট তুমি যদি এই সূত্রে বসাই দাও, তাহলে আগে যে মানটা পাইছো, আগে মান কত পাইলো ভুলে গেছি গা। 1/6 ইন্টু পাই ইন্টু ডি এর ভ্যালু লাগে 20 কিউব। আচ্ছা বুঝলাম। তাহলে আমার আলটিমেটলি কত মান আসলো? মান আসলো 4,188.79, মানে আগের যে মানটা আমরা পাইছিলাম আর কি, এত মিলিমিটার কিউব। ওকে ঠিক আছে, মানে মান তো সেমই থাকবে ভাই, জাস্ট সূত্রটা একটু আলাদা করলাম, বোকার মতো ডিলিট করে দিয়েছিলাম। আচ্ছা দেখো, আর এখানে বলছে যে গোলকের ব্যাস পাওয়া গেলে 20 মিলিমিটারের কাছাকাছি। গোলকটির আয়তন এখন তুমি সর্বোচ্চ যদি নাও 4/3 পাই, কিন্তু আর এর জায়গায় তুমি তাহলে নেবা কত? যেহেতু এর একটা মিটার স্কেল, তার মানে এই মিটার স্কেলের ক্ষেত্রে সর্বনিম্ন কিন্তু 1 মিলিমিটার পর্যন্ত ভালো মতো মাপা যায় নির্ভুলভাবে। তাহলে এখানে আমার পরম ত্রুটির মান কত দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে?
0.5 মিলিমিটার, 1 মিলিমিটার অর্ধেক 0.5 মিলিমিটার। তাহলে আমার 20-এর সঙ্গে 0.5 যুক্ত হলে 20.5 হবে। ওই সময় আমি 20.5 মিলিমিটার নিয়ে, আচ্ছা এটা কাজ করি, এখানে 4/3 পায়ের কিউব সূত্র আমি ইউজই করবো না। আমি যেহেতু ব্যাস পরিমাপ করছি, এই জন্য আমি ব্যাসের সূত্র নিয়েই কনভার্ট করবো, ঠিক আছে। 1/6 ইন্টু পাই ডি কিউব, তাহলে 1/6 ইন্টু পাইয়ের মান তো পাই 3.14, আর ডি এর ভ্যালু তুমি এদিকে বসালে 20 মিলিমিটার, তাহলে 20-এর সঙ্গে এখন তুমি জাস্ট 0.5 যোগ করো, মানে 20.5 মিলিমিটার। ওকে, ঠিক 20.5, 20.5 যদি নেই তাহলে আমি কি পাবো, আমি কিন্তু সর্বোচ্চ তোমার গোলকের আয়তনটা পাইতেছি, সর্বোচ্চ 0.86, এই এত মিলিমিটার কিউব, যেহেতু মিলিমিটারে ছিল মিলিমিটার কিউব, এই জায়গায় আমার গোলকের সর্বোচ্চ আয়তন। তাহলে আমার গোলকের সর্বনিম্ন আয়তনও তো আমি বের করতে পারি, তাই না? তাহলে আমার গোলকের সর্বনিম্ন আয়তন কত হবে? ওই সময় জাস্ট আমি ব্যাসের জায়গায় 19.5 নিয়ে কনসিডার করব। তাহলে আমার ওই সময় অ্যান্সার হবে তাহলে কি সর্বোচ্চ, ম্যাক্সিমাম, আর সর্বনিম্ন হলে গিয়ে কত, সর্বনিম্ন আয়তন, এটাগুলো কিন্তু তোমরা করবা। আমি জাস্ট ক্যালকুলেটারে বসে দিলাম 388.2.419 এত কি মিলিমিটার কিউব। এখন দেখো তো দুই ক্ষেত্রে এই অরিজিনাল যে মানটা পাইছিল, অরিজিনাল মানের সঙ্গে দুনো ক্ষেত্রে আমি পরম ত্রুটিটা হিসাব করবো। পরম ত্রুটি যদি হিসাব করি তাহলে কোন ক্ষেত্রে কত হয়, যেমন এই ক্ষেত্রে আমার পরম ত্রুটি কত হয়, পরম ত্রুটি হলো গিয়া এটা জাস্ট তুমি 4188.79 এটা যদি বিয়োগ করো, তাহলে পজিটিভ মানটা নিয়েও কিন্তু, ঠিক আছে, নেগেটিভ মান কনসিডার করবে না, তৈরি সবসময় পজিটিভ হয়, মানে এই ক্ষেত্রে আর কি 306.37 মিলিমিটার কিউব। এটা হলো কি এই ক্ষেত্রের পরম ত্রুটি। আর এই ক্ষেত্রে পরম ত্রুটি কত, এই ক্ষেত্রে পরম ত্রুটি হলো গিয়ে আমার 4510.868 মাইনাস 4188.79। তাহলে আমি যদি বিয়োগ করি আমার পরম ত্রুটি মানে 322। এই যে তাহলে আমার তো অবশ্যই বড়টা নিতে হবে, 322.078। এটা কি, এটা হলো গিয়া ক্ষেত্রফল, সরি, গোলকের আয়তন নির্ণয়ে পরম ত্রুটির মান, এই যে এইটা আর এইটা। এখন আমরা বড় মানটা নেব, আমরা এই মানটা নিয়ে অঙ্কটা করব। তো অঙ্কর সূত্র উপরে থাকবে পরম ত্রুটি, সূত্র আছে না ওই যে চূড়ান্ত তোমার আপেক্ষিক ত্রুটি সমান সমান কি, উপরে থাকবে পরম ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান। তাহলে উপরে তোমার এই যে 322.078, নিচে থাকবে তোমার পরিমাপকৃত আয়তনটা কত ছিল, যেহেতু তুমি আয়তনের আপেক্ষিক ত্রুটি বের করতেছো, এত না 4188.79, এটা জাস্ট ইন্টু 100% করে দেবা, শেষ তোমার অঙ্ক। এখন এটার মান কত আসে আলটিমেটলি, ইন্টু 100 ডিভাইডেড বাই 4188.79, আমাদের মান আসছে 7.68%, 7.68%। এটা হলো গিয়ে আমাদের অ্যান্সার। পরবর্তী ম্যাথে কি আছে, একটি বস্তুর তোমার দৈর্ঘ্য দেশে প্রস্থ দেশে চূড়ান্ত ত্রুটি 5%। এখন বস্তুর ক্ষেত্রফল নির্ণয় আপেক্ষিক ত্রুটি শতকরায় প্রকাশ করতে বলা হয়েছে। এখন বলছে কি ক্ষেত্রফল নির্ণয় না, তো তুমি আগে ক্ষেত্রফলটা বের করো, দৈর্ঘ্য উদ্দেশ্যে প্রস্থ উদ্দেশ্যে, তাহলে ক্ষেত্রফল কত, 18 × 12, 18 × 12 করলে অ্যান্সার কত আসে, 18 × 12 216 আসে, 216 সেন্টিমিটার স্কোয়ার। বুঝলাম। এখন চূড়ান্ত ত্রুটির মান কিন্তু তোমার উভয় ক্ষেত্রেই চূড়ান্ত ত্রুটির মান হলে 5% করে দিয়েছে। তাহলে তোমার সর্বোচ্চ দৈর্ঘ্য কত হতে পারে, দৈর্ঘ্যের ক্ষেত্রে তাহলে চূড়ান্ত আগে বের করি, 5% না, 18 এর 5% কত, 18 এর 5% বের করো, 18 ইন্টু 5%, 18 ইন্টু 5%-এর ভ্যালু হলো গিয়া 0.9। এর গিয়ে দৈর্ঘ্যের ক্ষেত্রে আমার কি, আচ্ছা দাঁড়াও এই একটা বিষয় আছে, চূড়ান্ত ত্রুটি 5%, হ্যাঁ ঠিক আছে, এত 18 সেন্টিমিটার, তাহলে চূড়ান্ত ত্রুটি 5% মানে 0.9 সেন্টিমিটার। আবার প্রস্থ কত, 12, তাহলে 12 এর 5% বের করো, 12 এর 5% মানে 5/100 আর কি। 12 এর 5% কত, 12 ইন্টু 5%, এর মান আসে 0.6, কি
হ্যাঁ ঠিক আছে, 0.6 সেন্টিমিটার। তাহলে এটা হলো গিয়ে দৈর্ঘ্য নির্ণয়ের পরম ত্রুটি, আর এটা হলো গিয়া প্রস্থ নির্ণয়ের পরম ত্রুটি। তো এখন আমি জাস্ট তাহলে তোমার আলটিমেটলি দৈর্ঘ্যটা কত হতে পারে? দৈর্ঘ্য হলো গিয়ে তোমার 18 প্লাস মাইনাস, মানে ত্রুটি বিবেচনায় নেওয়া, প্লাস মাইনাস 0.9 সেন্টিমিটার। আর প্রস্থ হলো গিয়া 12 প্লাস মাইনাস 0.6 সেন্টিমিটার। তাহলে তোমার তো ক্ষেত্রফল নির্ণয় করবা, তুমি সর্বোচ্চ ক্ষেত্রফল বের করো। তো সর্বোচ্চ ক্ষেত্রফলের সময় তোমার কী করতে হবে? এই 18.9 গুণ 12.6 করতে হবে, তোমার একটা মান আসবে। আবার তুমি যদি সর্বনিম্ন ক্ষেত্রফল কনসিডার করো, তোমার এদিকে আসবে কি 17.1 গুণ, আর সর্বনিম্ন প্রস্থ হলো গিয়া 11.4, এই দুটো গুণ করবা, তাহলে তোমার একটা মান আসবে। এটা কি? এটা হলো গিয়া সর্বোচ্চ ক্ষেত্রফল, ত্রুটি বিবেচনায় এনে সর্বোচ্চ ক্ষেত্রফল, আবার ত্রুটি বিবেচনায় এনে সর্বনিম্ন ক্ষেত্রফল। এখন তুমি সর্বোচ্চ ক্ষেত্রফলের সঙ্গে নর্মাল যে ক্ষেত্রফলটা পাইছিলে, এই যে 216, এটার পার্থক্য কইরা এই ক্ষেত্রে তুমি চূড়ান্ত ত্রুটি বের করবা। দেন আবার এই ক্ষেত্রে, এই ম্যাথের ক্ষেত্রে তুমি যে সর্বনিম্ন ক্ষেত্রফলটা পাইছো, এই সর্বনিম্ন ক্ষেত্রফল আর এই যে তোমার ক্ষেত্রফলটা, নর্মাল ক্ষেত্রফল, ত্রুটি ছাড়া ক্ষেত্রফলটা, এই দুটোর মধ্যে পার্থক্য কইরা এই ক্ষেত্রে এই ক্ষেত্রফল নির্ণয় চূড়ান্ত ত্রুটি বের করবা। এই একটা ক্ষেত্রফল নির্ণয় চূড়ান্ত ত্রুটি বা পরম ত্রুটি, আর এই আরেকটা ক্ষেত্রফল নির্ণয় পরম ত্রুটি। এখন তুমি জাস্ট আবেগিক ত্রুটি শতকরা প্রকাশ করবে। আবেগিক ত্রুটি সমান সমান কি? তুমি যে মানটা বড়, ধরো এই মানটা বড় হইলো, তো এই মানটা বড় হইলে এই মানটা বসাবা, তারপর নিচে থাকবে তোমার এই যে ক্ষেত্রফল, পরিমাপকৃত ক্ষেত্রফলের মান কত? 216, এই মানটার দিকে বসাবা, দেন ইন্টু 100%। আশা করি এই ম্যাথটা করতে পারবে, এছাড়া আমার করাই দেওয়া আছে। পরবর্তী ম্যাথ একটা সিলিন্ডার, এটা সম্ভবত আজকে লাস্ট ম্যাথ হলো কি এই যে সিলিন্ডারের ম্যাথটা, দেখি বাজে কয়টা ভাই। দেখো সিলিন্ডারের ব্যাস আমি জাস্ট এটা বইলে দিই, এটা তো খাতায় আমি করে তোমাদের দিতে দেবো না, জাস্ট কনসেপ্টটা বুঝে এটা পারবা। সিলিন্ডারের ব্যাস 5 মিটার, উচ্চতা দিয়েছে এত কিলোমিটার। দেখো এটা কিলোমিটার দিয়েছে, এটা তুমি মিটার আগে কনভার্ট করে নেবে। যদি মিটারে কনভার্ট করো তাহলে ওটা হবে 7 মিটার। আর ব্যাস তোমার বলে দিয়েছি কত? 5 মিটার। এটা যেহেতু সিলিন্ডার, তোমার চাইছে কি, এটা কিন্তু অনেক বড় অঙ্ক ভাই। সিলিন্ডারের এই যে বক্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয়ের আপেক্ষিক ত্রুটি প্রকাশ করো। এটা মূলত তোমরা নিজেরা ট্রাই করবা, বাট আমি তোমাদের কিছু হিন্ট দিয়ে দিই যে সিলিন্ডার বা বেলন, এই বেলনের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হইল গিয়ে তোমার 2πr/h সম্ভবত, হ্যাঁ 2πr/h, এটা হলো গিয়ে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র। তো এখানে তোমার 2π তো কনস্ট্যান্ট, আর এইচ এই দুইটা হলো গিয়ে আমার ভেরিয়েবল বা এই মানগুলো আমি বসাবো। তোমার এখানে ব্যাসার্ধ লাগবে, তোমার এখানে উচ্চতাটা জানা লাগবে। অথবা তুমি চাইলে এখানে যেহেতু সব কিছু তোমার ব্যাস আকারে দেয়া, তুমি একটা কাজ করতে পারো, তুমি এদিকে আর না রেখে আর এর জায়গায় d/2 লাগবা। 2π আর এর জায়গায় তুমি লাগবে d/2 ইন্টু এইচ। তো এই টু কিন্তু কাটাকাটি চলে যায়। সো আলটিমেটলি কিন্তু তোমার সূত্রটা এই ক্ষেত্রে থাকে পাই ডি এইচ। এটা কি? এটা হল গিয়ে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র, এই যে এই বক্রতলের ক্ষেত্রফল। আর সমগ্রতলের সময় তোমার সূত্রটা হয়ে যায় 2πr ইন্টু আর প্লাস এইচ, 2πr ইন্টু আর প্লাস এইচ। বক্রতলের ক্ষেত্রফল হলো গিয়ে এইটা, আর এটার সঙ্গে আর উপরের পৃষ্ঠ আর নিচের পৃষ্ঠ দুইটা বৃত্ত আছে, তাহলে 2πr²। বৃত্তের ক্ষেত্রফল πr², দুইটা বৃত্ত, তাই 2πr²। এটা যদি তুমি যোগ করো, এই 2πr যদি কমন নাও, তাহলে তোমার থাকবে এদিকে আর প্লাস এইচ। এটা হলো গিয়ে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র বেলনের ক্ষেত্রে। আর আয়তনের সূত্র কি? ওই যে ওইখানে লেখছি, বেলনের আয়তনের সূত্র হলো গিয়ে πr²h। দেখো সব ক্ষেত্রেই তোমার, আর যেহেতু এখানে আমি ব্যাস আছে কনসিডার করছি, তাহলে আমার এই সূত্রগুলো যত সূত্র আছে সব কয়টা কিন্তু আমি ডি আকারে প্রকাশ করে নেব। সূত্রই ডি আকারে মানে প্রকাশ করে আগে নিয়ে ফেলাবো। যেমন এখানেও কিন্তু আমার ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধটা আমরা এটা ডি, আর এর জায়গায় d/2 লাগবা, সব জায়গায় আর এর জায়গায় d/2 লাগবা। ওই অনুসারেই তুমি অঙ্কটা করবা। যেহেতু আমি এখানে মূলত ব্যাস পরিমাপ করতেছি, ব্যাসার্ধ তো আর পরিমাপ করতেছি না। ক্লিয়ার? আচ্ছা যদি তাই হয়, তাইলে তোমার এই পরম ত্রুটি তোমার বলেছে এত পার্সেন্ট, তাহলে তুমি পাইলা ব্যাস 5, তাহলে 5 মিটারের 15% কত? এই ভ্যালুটা লাগবা। তারপর আবার মনে করো ও তোমার এখানে বলা কি, হ্যাঁ, এবং এই যে 5%, ওটা উচ্চতার ক্ষেত্রে, পরিমাপের ক্ষেত্রে পরম ত্রুটি, পরম ত্রুটি ব্যাসের ক্ষেত্রে পরম ত্রুটি 15%, আর উচ্চতার ক্ষেত্রে 5%, যেহেতু যথাক্রমে বলে দিয়েছি। তো এই 7 মিটার, এই 7 মিটারের 5%-এর ভ্যালু কত? ওইটা হলো গিয়ে পরম ত্রুটি। তারপর পরম ত্রুটিটা কী করবে? যে 7 মিটারের সঙ্গে প্লাস মাইনাস করবা ওই মানটা। আবার ব্যাসের ক্ষেত্রে কী করবা? 5 মিটারের সঙ্গে প্লাস মাইনাস করবা ওই ভ্যালুটা। ক্লিয়ার? আচ্ছা
তারপর তুমি সর্বোচ্চ একটা তুমি মনে করো যখন এই অঙ্কটা করবা বক্রতলের ক্ষেত্রফল করবা, তুমি তো প্রত্যেকটা কী বলছে তোমার আপেক্ষিক ত্রুটি শতকরা প্রকাশ করতে পারছো, এদিকে মূলত 3টা ম্যাথ দেওয়া, বড় বড় 3টা ম্যাথ দেওয়া। তো বক্রতলের ক্ষেত্রফলের সময় তুমি এই সূত্রটা, এই যে পাই ডিএইচ, এই সূত্রটা তুমি জাস্ট এখানে ডি আর এইচ এর মান মনে করো সর্বোচ্চটা বসাবা, তারপর সর্বনিম্নটা বসাবা, তারপর উভয় ক্ষেত্রে তুমি কি করবা, নর্মাল যে তোমার বক্রতলের ক্ষেত্রফলটা ওটা তাকে বের করে নেবা, তারপর তুমি চূড়ান্ত মানে পরম ত্রুটিগুলো হিসাব করবা, সর্বোচ্চ সময় পরম ত্রুটি কত, সর্বনিম্ন সময় পরম ত্রুটি কত, যে পরম ত্রুটিটা যখন বেশি হবে ওইটা কনসিডার করে জাস্ট আপেক্ষিক ত্রুটি শতকরা প্রকাশ করে দেবা, এটা পারবা। তাহলে এই যে সমগ্রতলের ক্ষেত্রফল যা বললাম হুবহু এই সেম জিনিসটি জাস্ট রিপিটেশন হবে। আমি এটা তোমার লেখা ঠিক আছে ডিটেলসে এই খাত মানে আমার পিডিএফে এটার সলিউশন দেওয়া থাকবে, ঠিক আছে। আজকে ক্লাসটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, তোমরা সবাই নিজে ভালো থেকো আর অপরকে ভালো রেখো। আজকের মতো চলে যাচ্ছি, আসসালামু আলাইকুম।